মা হওয়া সুসংবাদ দিতেই আমার স্বামী আমার গালে সজোরে একটা থাপ্পড় বসিয়ে দিল। আচ্ছা, এটা কি ভাগ্য নাকি নিজের দোষের শাস্তি? তারিন ভেবে পাচ্ছে না। দেওয়াল ঘেঁষে দু হাঁটু ভেঙে মেঝেতে বসে আছে তারিন। চোখ থেকে টপ টপ করে পানি ঝরছে। গালের এক পাশটা লাল হয়ে আছে ইতিমধ্যেই। ঠোঁট দুটো কাঁপছে বেগতিক হারে, শরীরও কাঁপছে খানিকটা। মাথা জিম ধরে আছে। শখের শ্বাসটা এখন চোখের পানিতে সারা মুখে লেপ্টে একাকার অবস্থা। চোখের পলকে এত এত স্বপ্ন খুশি সব ধূলিসাৎ হয়ে গেল। এই তো মিনিট কয়েক আগের কথা। তারিনের মনে কত স্বপ্ন ছিল, কত খুশি ছিল, আর এখন সবটা অতীত। তারিন নিঃশব্দে কাঁদছে। এর মধ্যে রুমে জাহেলা দৌড়ে আসলো। এসে সারা রুমে তারিনকে দেখতে না পেয়ে চিৎকার করে বলা শুরু করলো, আপামনি তুমি কই? ভাইজানের চিৎকার শুনলাম, তারপর দেখলাম ভাইজান রাইগা মাইগা কই জানি গেল গা। তুমি ঠিক আছো নি? তোমারে দেখি রুমে দেখি না। তোমাকেও কি হয়েছে? তারিন শুনলো ঠিকই, কিন্তু উত্তর দিতে পারল না। এবার শব্দ করে কান্না বেরিয়ে আসলো। তারিনের কান্নার শব্দ কানে আসতেই জাহেলা বেলকনিতে দৌড়ে গিয়ে তারিনকে বিধ্বস্ত অবস্থায় দেখে আটকে উঠল। জাহিলা জোরে চিৎকার করে আতঙ্কিত গলায় বলল, আয় হায়, তোমার এমন পাগলের মতন অবস্থা কেন আপামনি? কি হয়েছে তোমার? বলেই তারিনের পাশে বসলো। তারিনী থুতনি ধরে মাথা দাঁড় করিয়ে চোখের পানিগুলো দুহাতে মুছে দিতে দিতে হতবম্ব হয়ে বলে উঠল, কান্দে না বোন, তোমার কি হয়েছে কও? ভাইজান কি রাগ হয়েছে তোমার লগে? থাক কান্দো না। মাথা গরম কইরা দু একটা কথা কইছে, মাথা ঠান্ডা হলে সব ঠিক হয়ে যাবে। তারিন এবার জাহেলাকে জড়িয়ে ধরল। হু হু করে কেঁদে উঠল নিঃশব্দে। হুঁশ ফিরতে বয়ার্ত স্বরে জিজ্ঞেস করলো, ও তারু বোন, তোমার কি হয়েছে? এমন করতেছো কেন? তোমার কি শরীরটা খারাপ লাগে? আমারে কও, কি হয়েছে? কান্দো কেমনে? তারিন কান্নারত স্বরে থেমে থেমে কোনো রকমে বলে উঠল, আমি মা হতে যাচ্ছি আপা। জাহিলার কানে বাক্যটা ফুসাতে জাহিলা খুশিতে আত্মহারা হয়ে পড়ল। চোখে মুখে আনন্দ জলমলে উঠল। চিৎকার করে বলে উঠল, আল্লাহ গো, কও কি সত্যি? জাহেলার খুশি দেখে তারিনের ভিতরটা এক দফা ভেঙে চড়ে গেল। তবুও মুখে প্রকাশ করল না। কোনো রকমে হাসি টেনে বলল, হ্যাঁ সত্যি। জাহেলা তারিনকে সাবধানে উঠে দাঁড় করালো। নিজেও উঠে দাঁড়ালো। খুশিতে দু হাত পা নাচিয়ে নাচা শুরু করলো। তারিনকে এক দফা জড়িয়ে ধরে বলল, খালুজান জানে? তারিন দুই দিকে মাথা নাড়ালো। অর্থাৎ না। জাহেলা দৌড়ে আগে সেদিকে গেল। এক্ষুনি সবাইকে খুশির খবরটা দিতে হবে। দৌড়ে যেতে যেতে বলল, ভাইজানরে ফোন দিয়ে এক্ষুনি মিষ্টি লয়ে আইতে কমো। তারিন বারণ করতে পারল না। জাহেলা চলে যেতেই একবার ঘুমড়ে কেঁদে উঠল। কি বলবে সবাইকে? কি জবাব দিবে? তামজিদের এত এত স্বপ্ন আশা সব কি শেষ করে দিয়েছে? তামজিদের স্যাক্রিফাইস সব ধুলোয় মিশিয়ে দিয়েছে। এত বড় বোকামি কি করে করলো ভাবতে পারছে না। সবকিছু ঠিক হয়েও কেন এভাবে এলোমেলো হয়ে গেল? তাহলে কি নিজের ভুলে নিজের স্বামীকে হারাবে? তামজিদ কি দূরে সরে যাবে? কথাগুলো ভেবেই তারিন আটকে উঠল। পেটের উপর আলতো করে হাত রাখলো। হুট করে সব খারাপ লাগা কেন যেন দূর হয়ে যায়। মনে প্রশান্তির হাওয়া বইতে লাগলো। যে বুকে এতক্ষণ জ্বর বইছিল সেই বুকে আনন্দের ঢেউ বইছে। তারিন এবার আরো ফুপিয়ে কান্না করে উঠল। পেটে হাত বুলিয়ে নিজেই নিজে বলতে লাগলো, আমার অংশ, তুই আমার অংশ, আমার বেঁচে থাকার অবলম্বন। আমাকে মা হওয়ার মতো এত আকাশসম সুখ দিয়েছিস। তোর বাবা খুব রাগ করেছে জানিস? তোর মা যে খুব অসহায় হয়ে গেছে রে। কি করব বুঝতে পারছে না। তবে তুই কিন্তু একদম মন খারাপ করবি না, বুঝলি? তোর মা সব সামলে নিবে, তোকে একদম কষ্ট পেতে দিবে না। তোর বাবাকেও ম্যানেজ করে নিবে। তুই তো আমার জীবনের সব থেকে বড় স্বপ্ন। তোকে পাওয়ার জন্য আমি সব কিছু স্যাক্রিফাইস করতে পারবো। সব স্বপ্ন ভেঙে দিতে পারবো রে। বলে পুনরায় ডুকরে ওঠে। নিজেকে পৃথিবীর সবচেয়ে অসহায় মা মনে হচ্ছে। দিনের আলো কাটিয়ে অন্ধকারে এসে ভিড় করেছে চারদিকে। তানহাও ইতিমধ্যে এসে পড়েছে খুশির সংবাদ পেয়ে। বাড়ির সবাই মিলে হইচই মেতেছে। এত খুশির মাঝেও তারিনের মনে বিষণ্ণতায় ঘিরে ধরেছে। বুক ফেটে যাচ্ছে, চোখের অবাধ্য জল বারবার বাঁধ ভেঙে গাল বেয়ে পড়ছে। তামজিদ এখনো বাড়ি ফিরেনি। ফোন করেছে বেশ অনেকবার, কিন্তু ধরেনি। তানহার ফোন অবশ্য একবার ধরে বলেছিল ব্যস্ত। তারপর থেকে কোনো পাত্তা নেই। তারিনীর ইচ্ছে করছে চিৎকার করে কাঁদতে। আজ বাদে কাল পরীক্ষা, কিন্তু কোনোভাবেই পড়ায় মনোযোগ দিতে পারছে না। কি হবে, কি করে সব ঠিক হবে, এই চিন্তায় চিন্তায় ভেঙে পড়েছে মেয়েটা খুব। সন্ধ্যা বাড়ির সবাই ড্রয়িং রুমে বসেছে গোল করে। তানহা চা বানাতে রান্নাঘরে গিয়েছে। তারিন মাইশাকে তুলে নিয়ে আসে। মামুনি, কাঁদছো কেন তুমি? বলে তারিনের চোখের পানিটুকু মুছে দিতে দিতে পুনরায় কাঁদে না বলল, জানো মাম্মা, বলেছে তুমি আমার জন্য একটা পুতুল কিনে আনবে। ভাই পুতুল আনবে মামুনি? তারিনের কান্নাগুলো ভাত ভেঙে আসলো। মাইশাকে বউকে জড়িয়ে কান্না করে উঠল। কান্নারত স্বরেই বলল, আনবো মা, তোর জন্য বাই পুতুলকেই কিনে আনবো। মাসে কি করে বুঝলো কে জানে। খুশিতে হাততালি দিতে দিতে খিলখিল করে হাসতে লাগলো।
আমজাদ সাহেবও বেশ খুশি, তার ঘরে নতুন মেহমান আসতে চলেছে বলে কথা। তানহা সানি আসতে আসতে মাইশার উদ্দেশ্যে মজার ছলে হেসে বলে উঠল, এই যে মামনি, একটা বাইপুতুল কিনে আনলে তোমাকে আর আদর করবে না, তখন কি করবে শুনি? মাইশা বুঝলো না হয়তো পুরো কথাটার মানে, তবে এটুকু বুঝলো যে পুতুল আনলে ওর আদরের ভাগ কমে যাবে। তাই সঙ্গে সঙ্গে তারিনের গলাটা শক্ত করে ধরে ঠোঁট ফুলিয়ে কান্না করে উঠল। মাইশাকে এমন করে কাঁদতে দেখে ওরা সবাই হেসে উঠল। তারিন মাইশাকে শান্ত করার জন্য আদরে সরে বলল, কে বলেছে আমার মাকে আমি আদর করব না? একদম পচা কথা বলেছে মাম্মা। মাম্মাকে একদম বকে দিব। আমি তো আমার মাকে সারা জীবন আদর করব। আমার মায়ের আদরের ভাগ কেউ পাবে না। কাঁদে না শোনা। সবাই মিলে এভাবে আড্ডায় মেতে উঠল কিছুক্ষণ। তারিন নিজেকে শান্ত করে পড়ার টেবিলে গিয়ে বসলো। পরীক্ষায় ভালো রেজাল্ট করতেই হবে, একদম হার মানলে চলবে না। ঘড়ির কাঁটায় 11টা বেজে 5 মিনিট। তারিন মন দিয়ে পড়ছে, মাথা থেকে সমস্ত চিন্তা দূর করে দিয়ে পড়ছে। তামজিদ এখনো ফিরেনি, সেই নিয়ে চিন্তা হচ্ছে খানিকটা, তবে মনে মনে সাহস সঞ্চয় করেছে। তামজিদ আসলে ওকে বোঝাতে হবে, যে করে হোক এই অভিমানের পাঁচিল ভাঙতে হবে। এরই মধ্যে তামজিদ রুমে ঢুকলো। তারিনকে পড়ার টেবিলে মন দিয়ে পড়তে দেখে কিছুটা অবাক হলো। দুপুরে অমন কাণ্ডের পর মেয়েটা এখনো এত শান্ত কি করে আছে? তারিন তামজিদের উপস্থিতি টের পেয়ে উঠে দাঁড়ালো। হাসি মুখে জিজ্ঞেস করলো, খাবার এখানে নিয়ে আসবো? তামজিদ থমথমে স্বরে জবাব দিল, খাবো না, খেয়ে এসেছি। তারিন আর কিছু বলল না। তামজিদ তোয়ালে নিয়ে ওয়াশরুমে ঢুকে যেতেই তারিন দীর্ঘশ্বাস ফেলল। বিছানা গুছিয়ে দিয়ে এসে আবার পড়ার টেবিলে বসলো। তামজিদ ফ্রেশ হয়ে এসে চুপচাপ শুয়ে রইল, কোনো রকমের শব্দ করল না। তামজিদের এমন এড়িয়ে যাওয়া তারিনকে ভিতর থেকে বারবার ভেঙে ছড়ে দিচ্ছে। প্রায় ঘন্টাখানেক পড়াশোনা করে তারিন গিয়ে তামজিদের পাশেই শুয়ে পড়ল। তামজিদ ঘুমিয়ে পড়েছে হয়তো। তারিনের কিছুতেই ঘুম আসছে না। তামজিদের বুকে ঘুমাতে ঘুমাতে অভ্যাস হয়ে গেছে। প্রায় অনেকক্ষণ এপাশ ওপাশ করতে করতে মাথা ব্যথা শুরু হয়ে গেছে ওর। উঠে পানির বোতল থেকে ডক ডক করে পানি খেয়ে নিল। অসহায় চোখে তামজিদের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। আলতো হাতে তামজিদের চুলে হাত বোলাতে বোলাতে বলতে লাগলো, আমার উপর খুব রাগ করেছেন তাই না মাস্টার মশাই? করাটাই স্বাভাবিক। আমি খুব বেশি অন্যায় করে ফেলেছি আপনাকে না জানিয়ে, এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে। আমাকে ক্ষমা করে দেন না একবার। বাবা হওয়ার সংবাদে যে আপনিও খুশি হয়েছেন সেটা আমি জানি, কিন্তু আমার কথা চিন্তা করে রেগে আছেন। জানি এর রাগটা ক্ষণিকের, কিন্তু আমার খুব কষ্ট হচ্ছে মাস্টার মশাই, অনেক কষ্ট হচ্ছে। বলে কেঁদে ফেলল। আমার আর আপনার স্বপ্ন আমি বেঁচে থাকলে একদিন ঠিকই পূরণ করব মাস্টার মশাই। আদর্শ ডাক্তার হয়ে আপনার সামনে দাঁড়াবো। সেদিন আপনি নিজেই বলবেন আমি এই সিদ্ধান্ত নিয়ে কোনো ভুল করিনি। কিছু স্বপ্ন দেরিতে পূরণ হোক, ক্ষতি কি? আপনি আমার স্বপ্নের পিছনে ছুটতে গিয়ে ভুলে গেছেন আল্লাহ সবসময় সবাইকে সব খুশি দেয় না। আমাদের এত বড় একটা খুশি উপহার দিয়েছে, অভিমানের দেওয়ালে যে খুশি হারিয়ে ফেলবেন না মাস্টার মশাই। কে বলতে পারে সময় কখন কার থেকে কি কেড়ে নেয়? এই যে বাচ্চা আমি রাখবো না, বাচ্চাটাকে নষ্ট করে ফেলবো। পরীক্ষা হলে যাওয়ার জন্যই তৈরি হচ্ছিল তামজিদ। তারিন তৈরি হয়ে বসেছিল। তামজিদ কাল থেকে এখন অবধি তারিনের সাথে প্রয়োজন ছাড়া কোনো রকম কথা বলেনি, ফিরেও তাকায়নি। সকালে উঠেই তারিন আর তানহা মিলে নাস্তা বানিয়েছিল, তাও তামজিদ মুখে দেয়নি। তানহা হয়তো কিছুটা আন্দাজ করতে পেরেছে, তাই তারিনকে সঙ্গোপনে বলেছিল, স্বামী স্ত্রীর মাঝে মান অভিমানের দেওয়াল বেশিক্ষণ তুলে রাখতে নেই, সম্পর্কের অবনতি ঘটে। কিন্তু মুখ ফুটে কিছু বলতে পারেনি। তামজিদের এমন অবহেলা সহ্য করার মতো ক্ষমতা ওর নেই। আবার তামজিদকে বোঝাতেও পারছে না যে ও কোনো ভুল সিদ্ধান্ত নেয়নি। মাতৃত্ব স্বয়ং আল্লাহর দেওয়া উপহার, এখানে মানুষ জাতির কোনো হাত নেই। তাহলে তামজিদ কেন এই সহজ কথাটা বুঝতে পারছে না? তারিন সবকিছু ভেবেচিন্তে মনকে শান্ত করলো। যেভাবে তামজিদের অভিমান ভাঙতে হবে, তামজিদকে ঠিক করতে হবে, তাই তারিন তামজিদের মনোভাব বোঝার জন্য উপরোক্ত কথা বলল। কথাটা শোনা মাত্রই তামজিদ বিস্ফোরিত চোখে ঘুরে তাকালো তারিনের দিকে। তামজিদের চোখে মুখে যেন আগুন জ্বালানো তেজ। গম্ভীর হয়ে প্রশ্ন করলে, কি বললে? তারিন সে কথার উত্তর না দিয়ে বলল, কাল পরীক্ষা শেষ হলে আমাকে একটু হসপিটালে নিয়ে যাবেন মাস্টার মশাই। তামজিদ যেন আরো জ্বলে উঠল। তারিন বুঝতে পেরেও মুখে প্রকাশ করলো না। তামজিদ দাঁতে দাঁত চেপে জিজ্ঞেস করলো, হসপিটালে কেন যাবে? কেন যায় হসপিটালে মানুষ? তারিনের পাল্টা এমন গা ছাড়া প্রশ্নে তামজিদের রাগ আরো তেড়ে গেল তারিনের দিকে। হাতটা শক্ত করে চেপে ধরে দাঁড় করালো। চোখ রাঙিয়ে প্রশ্ন করলো, একদম তেড়ামি করবে না, যা বলেছি সেটার উত্তর দাও। হসপিটালে কেন যাবে? তারিন তামজিদের চোখে একবার চোখ রাখলো। বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারলো না, চোখ নামিয়ে ফেললো। দৃষ্টি রাখলো মেঝের টাইলসের উপর। মানুষটার চোখে ভীষণ মায়া। এই মুহূর্তে মানুষটার চোখ বলে দিচ্ছে মানুষটার মুখে কত ভয় জমে আছে, সন্তান হারানোর ভয়।
তারিনকে চুপ থাকতে দেখে তামজিদের রাগ তরতর করে আরো বাড়ছে। গলা উঁচু করে চিৎকার করে বলে উঠল, আর ধৈর্য পরীক্ষা নিও না। তারিন, আমার প্রশ্নের উত্তর দাও। তারিন নিচের দিকে তাকিয়ে আগের ন্যায় জবাব দিল, আমাদের বাচ্চাটাকে নষ্ট করে ফেলবো মাস্টার মশাই। তারিন প্রথমবার কথাটা তামজিদকে রাগানোর জন্য বললেও এখন উপলব্ধি করেছে কথাটা বলতে তার বুক কাঁপছে। সন্তান হারানোর ভয় জাগছে। কি আশ্চর্য এক অনুভূতি! দেহের ভিতর যার অস্তিত্ব সবে মাত্র বিরাজমান, সে অস্তিত্ব হারানোর ভয় এতটা মারাত্মক। যাকে এখনো ছুঁয়ে দেখা হয়নি, চোখে দেখা হয়নি, সে অস্বস্তির এত মায়া কিভাবে? তারিনের কথাটা শেষ হতে তামজিদ সজোরে তারিনের ঘাড়ে থাপ্পড় মেরে বসলো। সে বলতে লাগলো, এই মেয়ে, এই সবকিছু তুমি খেলা মনে করেছ? যা মুখে আসছে বলে যাচ্ছ, যা মনে আসছে করে যাচ্ছ। কোনো বিবেক বুদ্ধি নেই নাকি তোমার? আমাকে কি খেলনা পুতুল মনে হয়, নাকি যান্ত্রিক রোবট মনে হয়? আমার অনুভূতির কোনো দাম নেই তোমার কাছে? আমার ইচ্ছের কোনো দাম নেই? আমি কি চাওয়া পাওয়ার মূল্য নেই? কি ভেবেছ কি তুমি? তোমার যা ইচ্ছে তাই করবে? বলো, উত্তর দাও, কি চাও তুমি? তারিন কাঁদছে, তবে নিঃশব্দে, চোখ থেকে পানি পড়া যাকে বলে। তামজিদের কথাগুলো বলেই থামলো। তামজিদের চোখেও তারিন স্পষ্ট অশ্রুকণা দেখছে। পুনরায় চেঁচিয়ে বলা শুরু করলো, উত্তর দাও না কেন? কি চাও তুমি? এই মেয়ে, বলো কি চাও? তারিন উত্তর দিতে পারছে না। ফুফিয়ে কান্না আসছে, তবুও কোনো রকমে ফুফিয়ে ফুফিয়ে বলে উঠল, আপনাকে চাই মাস্টার মশাই। আপনি আমি আমাদের সন্তানকে নিয়ে সুখে শান্তিতে বাঁচতে চাই। প্লিজ আমাকে আর অবহেলা করবেন না। আমি মানতে পারি না, একদিনই ভিতর থেকে আমি মরে যাচ্ছি। পারবো না আপনাকে ছাড়া থাকতে। অনেক বেশি ভালোবাসি আপনাকে মাস্টার মশাই। আপনার সুখ শান্তির জন্য আমি সব সহ্য করতে পারবো। বাচ্চাটাকেও আমি রাখবো তাহলে। তারিন শেষের কথাটা আর সম্পূর্ণ করতে পারল না। তামজিদ তারিনকে বুকে ফেঁসিয়ে ধরল, শক্ত করে জড়িয়ে ধরে মুখ গুজল তারিনের কাঁধে। বলে উঠল, আর একবার এই শব্দটা উচ্চারণ করলে খুব খারাপ হবে কিন্তু। দুজনেই এবার কান্না করে উঠল। তারিন তামজিদের শার্ট শক্ত করে আঁকড়ে ধরে জোরে কান্না করে উঠল। কান্না করতে করতে বলে উঠল, আমি আমার স্বপ্ন পূরণ করব মাস্টার মশাই। শুধু ডাক্তার হওয়া আমার স্বপ্ন না, মা হওয়াও আমার স্বপ্ন। আমি মা হব, আর আপনি বাবা হবেন। এর থেকে বেশি সুখ আমি আর চাই না। এই সুখটুকু আমার থেকে কেড়ে নিয়েন না মাস্টার মশাই। আমি বাঁচতে পারবো না। আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখলে একদিন ঠিকই ডাক্তার হয়ে আপনার সামনে দাঁড়াবো। আর রইল সংসারের কথা, আপনি আছেন, তানহা আপু আছে, জাহিলা আপা আছে, আমরা সবাই মিলিয়ে সংসার সামলে নেব। যখন আমার হাঁটা চলা করতে কষ্ট হয়ে যাবে, তখন মাকে নিয়ে আসবো। আপনি কেন এত টেনশন করছেন? সব ঠিকঠাকই হবে, একটু শান্ত হন। আল্লাহ আছে তো, আল্লাহর উপর ভরসা রাখুন। সবই ঠিক হবে, দেখবেন ইনশাল্লাহ। এরই মধ্যে তানহা হন্তদন্ত হয়ে এসে রুমে উপস্থিত হলো। তানহাকে দেখে তামজিদ তারিনকে ছেড়ে দিল। তানহা দুজনের চোখে পানি দেখে চিন্তিত হয়ে প্রশ্ন করলো, কি হয়েছে ভাই, কাঁদছিস কেন? তারিন ঠিক আছে? কোনো সমস্যা? তামজিদ চোখের পানি মুছল। তানহার উদ্দেশ্যে বলল, সব ঠিক আছে। তারিন আবার মুখ খুলল, কান্নারত স্বরে বলতে লাগলো, আপনি প্লিজ একটু আপনার ভাইকে বোঝান। আপনি আমরা সবাই মিলে সব সামলে নিতে পারবো বলেন। আপনার ভাই কেন এত ভেঙে পড়েছে? কেন চিন্তা করছে আপু? আপনি বলেন, পড়ালেখা 1 বছর গ্যাপ দিলে কি খুব বেশি ক্ষতি হবে? এই বছরটা গ্যাপ দিয়ে সামনের বছর থেকে আবার পড়া শুরু করব। পড়ালেখা তো বেঁচে থাকলে করতে পারবো। সরকারিতে চান্স না পেলে বেসরকারিতে পড়বো। স্বপ্ন পূরণ তো করবই। জীবনের আসল মানেই খুঁজে পাবো না তাহলে। প্লিজ আপু, একটু বোঝান না। তানহা তামজিদের কাঁধে হাত রেখে শান্ত স্বরে বলল, দেখ ভাই, মাতৃত্ব আল্লাহর দান। আল্লাহর খুশির দানকে এভাবে অবহেলা করিস না। এই দুনিয়াতে আছেই কি, কয়দিন বাঁচবো আমরা। একটু সুখে শান্তি সবাই মিলে আনন্দ করে বাঁচি। চিন্তা করিস না, সব কিছু ঠিক হয়ে যাবে। আমরা সবাই মিলে সামলে রাখবো। বুঝলি বলদ, বাবা হবি তুই। সেই খুশিতে কোথায় আমাদের বড়সড় একটা ট্রিট দিবি তা না করে রাগ করে আছিস, গাদা কোথাকার। তারপর তারিনের চোখের পানি মুছে দিতে দিতে বলল, কাঁদে না বোকামি, সব ঠিক হয়ে যাবে। এখন কান্নাকাটি করলে শরীর খারাপ করবে। যাও, মাথা ঠান্ডা করে সাবধানে পরীক্ষা দিবে। এবার হাসো তো তোমরা একটু। হবু বাবা মায়ের এমন পেঁচার মতো মুখ দেখে আমাদের পুস্কু তো রাগ করবে। বলো, হাসো দেখি। বলে তানহা দাঁত কেলিয়ে হাসলো। তা দেখে সবাই একসাথে হেসে ওঠে। তানহা চলে যেতে তামজিদ তারিনকে শক্ত করে জড়িয়ে ধরল, কপালে ঠোঁট ছোঁয়ালো পরম যত্নে। আলতো স্বরে বলে উঠল, অনেক বেশি কষ্ট দিয়েছি তাই না জান? আর কষ্ট দিব না, কখনোই দিব না। তোমার গায়ে হাত তুলেছি, আমাকে ক্ষমা করে দিও প্লিজ। আর কখনোই ভুল করব না। এখন থেকে শুধু আদর করব, বুঝছো? ভালোবাসি। তারিনও প্রশান্তিতে হেসে বলল, ভালোবাসি মাস্টার মশাই। আপনি আমার নিঠুর মনোহর, যে ভালোবেসে আগলে রাখতে জানে, আবার কষ্ট পেলে ভুল করলে ক্ষমা চাইতে জানে। কি আশ্চর্য ব্যাপার!
হল সুপারের সাথে ধাক্কা খেয়ে তুই তার প্রেমে পড়ে গেলি? তারিনের অবাক স্বরে কথা শুনে নিহা লজ্জা পেয়ে গেল। লজ্জা লজ্জা মুখ নিয়ে হেসে মাথা নাড়িয়ে বলল, শুধু প্রেম না রে তারু, আমি নেওয়াজের প্রেমে হাবুডুবু খাইতেছি। নিহার মুখে হল সুপারের নাম শুনে তারিনের চোখ বড় বড় হয়ে গেল। চারদিকে একবার নজর বুলিয়ে তারিন নিহার মুখ চেপে ধরল, পিসপিসিয়ে বলল, গাদা, এটা পরীক্ষার হল, আর আজ শেষ পরীক্ষা। যদি কোনো গন্ডগোল করেছিস তাহলে তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। নিহা বলেই গিয়েছিল পরীক্ষার হলে আছে। তারিনের কথা শুনে থতমত খেয়ে উঠল। তারিনের হাতটা ছাড়িয়ে নিয়ে মেকি হেসে বলল, এভাবে হুমকি দেওয়ার কি আছে গর্দব, ভয় পেয়েছি তো। তারিন সে কথায় পাত্তা দিল না, নিজ মনে বলে উঠল, আজ আমাদের শেষ পরীক্ষায়। কিভাবে যেন সময় চলে গেল, তাই না রে নিহু? নিহাও আপন মনে জবাব দিল, হ্যাঁ একদমই, সময় কিভাবে বয়ে যায় কেউ ধরতেই পারে না। আমি তো তোকে খুব মিস করব রে তারু, বলতে নিহার গলা ধরে আসলো। আজকের পর আর ওদের নিয়মিত দেখা হবে না, দুজনের পথ চলা আলাদা হয়ে যাবে। তারিনের সাথে হাসি আড্ডায় মেতে থাকা কলেজ জীবনের মুহূর্তগুলো নিহার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত। নিজের ভিতরের কষ্টগুলো তারিনের সাথে কখনো শেয়ার করা হয়নি, আর হয়তো হবেও না। তবে নিহা এভাবেই হাসি খুশি থাকবে, ভিতরের যন্ত্রণা বাহিরে প্রকাশ করবে না। তারিন খেয়াল করতে নিহাকে জড়িয়ে ধরল, বলতে লাগলো, আমার জীবনে বন্ধুর সংখ্যা নেই বললেই চলে। গ্রামে থাকাকালীন যে কয়টা বান্ধবী ছিল সময়ের অতল ওরা হারিয়ে গিয়েছে। এখন দেখলেও কেউ চেনে না, কিন্তু তুই আমার জীবনে আসা প্রথম কেউ যে আমাকে এতটা ভালোবাসা দিয়েছে, আগলে রেখেছে, শাসন করেছে। তোকে ভুলে যাওয়া সম্ভব না। দেখা না হলে বন্ধুত্ব শেষ হয়ে যাবে এটা ভাবিস না। আমার হাত থেকে তুই এই জীবনে আর মুক্তি পাবি না, বুঝলি? বলেই নিহাকে ছাড়ল। নিহা মুখে হাসি টেনে বলল, হ আপা, বুঝছি। তুই কি ভাবছস আমি তোরে এত সহজে বইলা যাবো? তোরে সাইডা দেবো? কাবি নেহি। আরে আমি তো হবু খালামণি হইতেছি, আমার কত দায়িত্ব জানোস না? তারিন ঠোঁট টিপে হেসে বলল, হ্যাঁ সেটাই, কত দায়িত্ব বলতো। আমার বাচ্চার পর্সা পায়খানা পরিষ্কার করার জন্য হলেও তোকে চাই দোস্ত। নিহা কথাটা শুনে সাথে সাথে নাক ছিটকে বলে উঠল, আল্লাহ তো আমার দুনিয়ায় পাঠাইছে তোর পোলাপাইনের হাঁকা মতো পরিষ্কার করা লাগে না। তারিন হাসলো, বলল, আমার বাচ্চার খালামণি বলে কথা, এইটুকু দায়িত্ব পালন করতে পারবি না? চি, কেমন খালামণি হইলি তুই? নিহা গাল ফুলিয়ে বলে উঠল, শর্ত যা, বলে বাহিরে হাঁটা শুরু করলো। তারিন নিহা যাওয়ার পানে তাকিয়ে হেসে দেয়। এই মেয়েটাকে যে ও বড্ড মিস করবে, অনেক বেশি। ভেবে মন খারাপ হয়ে গেল তারিনের। পরীক্ষা দিয়ে বাসায় আসার সময় তামজিদ তারিনকে নিয়ে সোজা হসপিটালে যায়। সেখানে গিয়ে গাইনি ডাক্তার দেখে কিছু টেস্ট করিয়ে বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা হলো। দুজনেই এসে গাড়িতে বসতে তারিন বায়না ধরে বলে উঠল, ও মাস্টার মশাই, ফুচকা, ঝালমুড়ি, বেলপুরি খাবো। তামজিদ তারিনের দিকে রাগী দৃষ্টিতে তাকালো, রাগী স্বরে বলল, থাপ্পড় চিনো? হ চিনি তো। খাইছো কখনো? হ খাইছি তো, আমার বুইড়া জামাইয়ের হাতে। বেটার হাত বড্ড শক্ত, গালটায় 2 দিন ব্যথা ছিল। তারিনের কথা শুনে তামজিদের মুখটা চুপসে গেল, মনটা কেমন যেন নিমিষে খারাপ হয়ে গেল। রাগের বশে মেয়েটার গায়ে হাত তোলা একদমই উচিত হয়নি। তারিনকে থাপ্পড় মেরে সব থেকে বেশি কষ্ট ও নিজেই পেয়েছে। হঠাৎ করে রাগটা কন্ট্রোল করতে পারেনি বলে হাত উঠে গিয়েছিল। এখন ভিতরে ভিতরে নিজে অনুতাপের আগুনে পড়ছে। তামজিদ অনুতাপের স্বরে বলল, আমার ভুল হয়ে গেছে তারিন, শেষবারের মতো আমাকে ক্ষমা করে দাও। আর কখনো তোমার গায়ে হাত তোলার মতো অপরাধ আমি করব না। তারিন হাসল, শান্ত স্বরেই বলল, যে পুরুষ রাগের সময় নিজের স্ত্রীকে সম্মান করতে পারে সেই প্রকৃত পুরুষ। রাগের সময় মানুষ হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়ে, তখন কি থেকে কি করে ফেলবে এটা সম্পূর্ণ মস্তিষ্কের উপর নির্ভর করে। আপনি আমাকে থাপ্পড় মেরে ভুল করেছেন ঠিকই, কিন্তু আমার তাতে আপনার উপর একটু রাগ হয়নি, কারণ আমি জানি আপনি নিজের জন্য, স্বার্থের জন্য আমার গায়ে হাত তোলেননি। আমার স্বপ্ন পূরণের প্রথম ধাপ এখন শুরু হতে যাচ্ছে। সেই ধাপে এসে আমি পিছিয়ে যাবো এটা আপনি মানতে পারেননি। তবে নেক্সট টাইম এই ভুল করবেন না, তাহলে কিন্তু ক্ষমা পাবেন না। তামজিদ অসহায় চোখে তারিনীর দিকে তাকায়। তারিনীর দিকে একটু ঝুঁকে হাত রাখলো 2 গালে। অসহায় বাক্যে উচ্চারণ করলো, আমার ভুল হলে সংশোধন করে দিও, কিন্তু ছেড়ে যেও না। তামজিদের উচ্চারিত বাক্যটি যেন বুকে বিঁধল তারিনের। ছেলেটার চোখে কি অসম্ভব মায়া, ভালোবাসা, অসহায়ত্ব। তারিন উত্তর দিতে পারল না, আলতো করে জড়িয়ে ধরল তামজিদকে। বুকে মাথা রেখে গম্ভীর স্বরে বলল, আমি কিন্তু আপনাকে এখনো মাফ করিনি। কথাটা শুনে তামজিদ সরে আসলো। অসহায়ত্বের সোহা যেন মুখে পানে দ্বিগুণ হয়ে ফুটে উঠল। বলল, সত্যি মাফ করনি? তারিন গম্ভীর হয়ে 2 দিকে মাথা নাড়ালো, অর্থাৎ না। তামজিদের চুপসানো মুখটা আবার আরও চুপসে গেল। অস্থির হয়ে প্রশ্ন করল, তুমি যা বলবে, যেভাবে বলবে আমি সেভাবেই ক্ষমা চাইব। প্লিজ শেষবারের মতো অন্তত আমাকে ক্ষমা করে দাও। আমি কোনোদিনও কাপুরুষের মতো তোমার গায়ে হাত তুলব না আর। তামজিদের মুখের প্রতিক্রিয়া দেখে তারিন হেসে দিল।
হেসে বলল, মাফ করতে পারি একটা শর্তে। কী শর্ত? তারিন ঠোঁট চেপে হেসে বলল, আমাকে ফুচকা, ঝালমুড়ি, বেলপুরি এনে খাওয়াতে হবে আর কানে ধরে সরি বলতে হবে। তামজিদ বুঝলো এই মেয়েকে ওর দুর্বলতার সুযোগ নিচ্ছে, তবুও কিছু বলল না। তারিনকে একটু বর্গি দেওয়ার জন্য কানে ধরে মিষ্টি করে হেসে বলা শুরু করলো, সরি বউ, আমাকে মাফ করে দাও। আর কোনোদিন তোমার গায়ে হাত তুলব না, মানে মারার জন্য হাত তুলব না। যতবার গায়ে হাত দিব ততবার আদর করার জন্যই দিব, বুঝলে? তোমার গালে, ঠোঁটে, নাকে, মুখে আর বুকের ওই। তামজিদ সম্পূর্ণ কথাটা শেষ করতে পারল না। তার আগে তারিন তামজিদের মুখ চেপে ধরে, দাঁতে দাঁত চেপে বলে উঠল, চুপ, একদম চুপ, আর কিচ্ছু না, অনেক হয়েছে, যান এবার গিয়ে খাবার নিয়ে আসুন। বলে হাঁপ ছাড়ল। এই ছেলেটার মুখ একদম বেফাস কেন? উফ! তামজিদ তারিনের মুখ দেখে শব্দ করেই হেসে উঠল। তারপর হুট করে শব্দ করে জোরে সোরে একটা চুমু খেলো তারিনের ঠোঁটদয়ে। তারপর চলে গেল বাইরে খাবার আনতে। বিকেলে তামজিদ আর তারিন ছাদের এক কোণে বসে বসে দোলনা খাচ্ছিল। ওদের সামনেই মাইশা নিজেদের মতো দৌড়ে বেড়াচ্ছে এদিক সেদিক। তামজিদের কাঁধে মাথা রেখে তারিন নিঃসুপ হয়ে চোখ বন্ধ করে সময়টা উপভোগ করছে। এর মধ্যে হঠাৎ বাউ বলে চিৎকারের শব্দ কানে আসতে তারিন দরপড়িয়ে ওঠে। আর মাইশা ভয় পেয়ে কান্না করতে করতে দৌড়ে এসে তামজিদের কোলে লুকালো। তামজিদ মাইশাকে কোলে তুলে নিয়ে পিছনে ঘুরে দেখলো তামজিদের ফ্রেন্ড সার্কেলে সবাই একসাথে দাঁত কেলিয়ে আছে। তারিন বুকে থুতু দিয়ে হাঁপ ছেড়ে বলে উঠল, এক্ষুনি হার্ট অ্যাটাক করিয়ে দিচ্ছিলেন মা গো। তামজিদ মাইশাকে শান্ত করে রাগী স্বরে উঠল, এই জীবনে তোদের একটাও আক্কেল হবে না। আমার বাড়িতে কেন এসেছিস তোরা? উইদাউট ইনভিটেশন করার বাহিরে কেউ আসতে নেই, জানিস না? তামজিদের কথা শেষ হতে ওরা সবাই দাঁত কেলিয়ে বলল, না জানি না। তারিন আবার হেসে ফেলল। জুই আর খুশবু এগিয়ে আসলো তারিনের দিকে। এসে তারিনকে জড়িয়ে ধরে বলে উঠল, কনগ্রেটস বনু, ফাইনালি আমরা খালামণি হতে যাচ্ছি। খুশবু বলল, আমার তো খুশিতে নাচতে ইচ্ছে করছে। রিহাব তো শুনে বলে উঠল, আরে নাচতে ইচ্ছে হচ্ছে বলে কি হবে, নাচতে হবে তো, মিউজিক প্লিজ। বলতে না বলতে রাফি, রিহাব, রাহিম, মুজাহিদ, অয়ন মিলে একসাথে বেসুরে গান গাইতে গাইতে নাচা শুরু করলো। জং পড়া যৌবনের রং লেগেছে কেমন গো, একটু বলো না। ফুল গাছে পানি দিলে ফল তো হইবে গো বন্ধু, জানো না? তোমার কোন কোন জায়গায় ব্যথা গো বন্ধু, বলো না। ও মামা হমু আমরা গো, মিষ্টি খাওয়াও না, মিষ্টি খাওয়াও না। ও মামা হমু আমরা গো, মামা হমু আমরা। তোমার কেন চলে গো বন্ধু, বলো না। তারিন, জুই, মাইশা হাসতে হাসতে শেষ। তামজিদ রাগে ফুসফুস করছে। প্রথম লাইনটা কোনো ইঙ্গিতে ছিল তা বেশ বুঝেছে। তারিন লজ্জা পাচ্ছে ঠিকই, কিন্তু ওদের নাচ আর গানের বাহার দেখে না হেসে পারছে না। মাইশাও হাসছে খিলখিল করে। এরা যে আজ তামজিদের গোষ্ঠী উদ্ধার করবে তা বেশ বুঝতে পারছে তামজিদ। মনে মনে বলছে, আল্লাহ, এতগুলো পাগলের মাঝে আমারে কেন ভালো মানুষ বানাইলা। দড়ি সিঁড়ি বেয়ে ছাদে ওঠার সময় কারো একজনের সাথে ধাক্কায় সোজা নিচে পড়ে যায় নিহা। 4-5টা সিঁড়ি বেয়ে নিচে পড়ে বেশ ব্যথা পেয়েছে কোমরে আর মাথায়, তবে বড় কোনো ব্যথা লাগেনি। নিচে পড়ে নিহা ব্যথায় আর্তনাদ করে ওঠে, আল্লাহ গো, আমার কোমরটা শেষ, তারও মরে গেলাম। নিহার চিৎকার কানে যেতে তারিন, তামজিদ সহ বাকিরা হন্তদন্ত হয়ে সিঁড়ির গোড়ায় আসতে দেখল নিচের সিঁড়ির নিচে পড়ে আছে। পাশে নেওয়াজ বেশ শান্ত স্বরে বুকে হাত গুজে দাঁড়িয়ে আছে। তামজিদ দৌড়ে নিচে আসলো। নিহাকে টেনে উঠাতে উঠাতে জিজ্ঞেস করলো, তুমি এভাবে পড়ে গেলে কিভাবে? দেখে হাঁটবে তো। নেওয়াজ আবার মুখ খুলল, গম্ভীর স্বরে বলে উঠল, অন্ধ মানুষ আবার দেখবে কিভাবে? নিহার রেগে ফুলে উঠল, বাজখাই গলায় বলে উঠল, এক ঘুষি দিয়ে থুতমা পুষ্কার করে দিব। আমি কানা? এবার মানুষটার মুখের দিকে তাকাইতে মা গো বলে চিৎকার করে তামজিদের পিছনে গিয়ে লুকিয়ে পড়ল। নিজেই নিজে বলা শুরু করলো, এই বেটা এখানে কেন? হায় হায়, এখন আমি তারা যেখানে খুশি সেখানে কল্পনা দেখা শুরু করছি। না, আজকে যাইয়ে মায়ের রে কমু, আমার একটু ঝাড়ফুঁক দিয়ে নিয়ে আসতে। মাথায় ওই বেটার ভূত ঢুকেছে। নিহা এবার তামজিদের উদ্দেশ্যে বলল, আচ্ছা দুলাভাই, আমি যা দেখি আপনিও কি তা দেখেন? তামজিদ জিজ্ঞেস করলো, তুমি কি দেখো? নিহা উত্তরে বলল, আমি দেখতেছি পেছার মুখ করে দাঁড়াইয়া থাকে এক খব্বিশ বেটারে। তামজিদ থতমত খেয়ে গেল। এই মেয়ে বলেটা কি, কার উদ্দেশ্যে বলে? তারিন উপর থেকে নিহার অবস্থা দেখে হাসছে। নেওয়াজ আর তামজিদ দুজনেই পরীক্ষার কয়েকদিনে ভালো বন্ধু হয়ে উঠেছে। বাসায় যেহেতু সবাই মিলে একটা ছোটোখাটো পার্টির আয়োজন করছে, সেহেতু তারিনের কথায় তামজিদ নেওয়াজকেও ইনভাইট করেছে। এদিকে নিহাকেও তারিন ইনভাইট করেছে। এখন নিহার অবস্থা দেখে ওর পেট ফেটে হাসি আসছে। নেওয়াজ নিহার হাত ধরে টেনে বের করে সামনে নিয়ে আসলো। তারপর গম্ভীর স্বরে দাঁতে দাঁত চেপে বলল, নাও দেখো, ভালো করে দেখো, আমি কোন গাছের পেঁচা, আমাকে কোন গাছে ভালো মানাবে বলো? নিহা অতিরিক্ত শখে চুপ মেরে আছে, কথা বলতে পারছে না। তার মানে সত্যি নেওয়াজ এখানে এসছে, কিন্তু কেন? এ বাসায় তার কী কাজ? আগে তো কখনো দেখেনি, তাহলে আজ কীভাবে আসলো?
নেহাজের মুখের ভয়ঙ্কর অবস্থা দেখে নিহাই প্রশ্নগুলোর করার আর সাহস পেল না। কোনো রকমে মিকিয়ে হেসে বলল, আসসালামু আলাইকুম স্যার। আল্লাহ হাফেজ স্যার বলে এক দৌড়ে তারিনের কাছে চলে আসলো। দুম করে তারিনের পিঠে কিল মেরে হাঁপাতে হাঁপাতে বলল, তুই ইচ্ছে করে আমার এমন বলদ বানালি তাই না? দেখিস তোর পোলাপানের হাগামুত আমি পরিষ্কার করুম না। নিহার কথা শুনে উপস্থিত সবাই উচ্চস্বরে হেসে উঠল। তা দেখে নিহা লজ্জা পেয়ে ছাদের এক কোণে গিয়ে গাল ফুলিয়ে দাঁড়িয়ে রইল। সন্ধ্যা হয়ে আসতে সবাই ছাদে চলে আসলো। রান্না করার জন্য গ্যাসের চুলাটা অবধি ছাদে নিয়ে এসেছে। তামজিদের বন্ধুরা মিলে পুরো ছাদে লাল নীল নানা রকম লাইট দিয়ে সাজিয়েছে। পুরো ছাদ আলোতে জলমল করছে। জুই, খুশবু, নিহা, তারিন মিলে সবাই গল্প করছে। নিহা এক একটা মজার কথা বলছে আর সবাই উচ্চস্বরে হেসে উঠছে। নেওয়াজ, তামজিদ বাজারে গিয়েছে। বাকিরা সবাই রান্নার প্রস্তুতি নিচ্ছে। তানহা একটু নিচে আছে নিজেদের কাজের ব্যস্ততায়। আর মায়েশা তামজিদের বন্ধুদের সাথে হাতে হাত মিলিয়ে কাজ করছে, গল্প করছে। কাচ্চি বিরিয়ানি রান্না করা হবে। রান্নার দায়িত্ব গিয়ে পড়েছে মুজাহিদের উপর। বাকিরা সবাই সাহায্য করবে। তামজিদ আর নেওয়াজ হাতে বিভিন্ন খাবারের প্যাকেট, কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসে রাখলো। তামজিদ বেশ ঘেমে গেছে, তাই সোজা এসে তারিনের সামনে বসে পড়ল। বলল, গামগুলো একটু মুছে দাও তো শোনা। কথাটা শুনে তারিন একটু লজ্জা পেলেও ঠোঁট চেপে হাসে। দুহাতে যত্ন করে তামজিদের গাম মুছে দিতে লাগলো। তা দেখে রিহাব বেশ অসহায় স্বরেই বলল, আজ আমার কেউ নেই বলে। খুশির কথা কানে যেতেই খুশি গর্জে উঠে বলল, তুই একটু সাইডে আয় তো। অমনি রিহাবকে মুখখানা চুপসে গেল। আমতামতা করে বলল, আরে বেবি, আদর দেওয়ার হলে সবার সামনেই দাও, সাইডে যাওয়ার কি দরকার? আমার বুঝি লজ্জা লাগে না? দুষ্টু বলে রাফির শার্ট দিয়ে মুখ ঢাকার চেষ্টা করলো। লজ্জা লজ্জা মুখ করেই হাসল। তা দেখে মুজাহিদ বলল, হিজলাগো মতো শুরু করছস কেন শালা? রাফিও তাল মিলিয়ে বলল, হিজলাগো মতো না, ওই হিজলাই। আরও একবার হাসির রোল পড়ে যায়। রিহাব গর্জে উঠে বলল, আমি হিজলা নাকি পুরুষ দেখাবো? রিহাব কথাটা বলতে দেরি, সবার একসাথে আর বলতে দেরি হলো না। দেখা তাহলে। রিহাব বেচারা আবার সত্যি সত্যি লজ্জা পেয়ে যায়। আস্তে করে সাইড কেটে দূরে সরে গেল। মনে মনে ভাবলো, এই মুহূর্তে পানি বিপদসীমার উপর দিয়ে বয়ে যাচ্ছে। এখানে থাকা মোটেও সেফ না। আমি যে হাত পাগলকে বসবাস করি না জানি ধরে বেঁধে আমার লজ্জা হরণ করে নিয়ে যাবে। বেবি নিজের প্যান্টটা শক্ত করে দুহাত দিয়ে ধরে উল্টো দিকে দৌড় মারল। তা দেখে সবাই হাসতে হাসতে গড়াগড়ি খাওয়ার মতো অবস্থা। একমাত্র তামজিদ বিরক্ত হচ্ছে। বিরক্ত বড় শহরেই বলল, এই তোদের আজকে এখানে আসতে কে বলেছে? আমরা হবু বাবা মা হচ্ছি। কোথায় আমাদের একটু প্রাইভেট টাইম কাটাতে দিবি তা না, ডিস্টার্ব করতে চলে আসছিস। তা শুনে রাহিম মুখ বাঁকিয়ে বলল, এত বছর যখন যৌবনে তালা লাগিয়ে ঘুরছিলাম তখন এত প্রেম কই ছিল মামু? কথা শুনে নিহা বেটকি বাসের মতো হাহা করে হেসে উঠল। তামজিদ লজ্জা পেয়ে উঠে বসে ধমক দিয়ে বলে উঠল, আর একবার বাজে কথা বললো তোর কপালে যে কি শনি আসবে নিজেও জানোস না। নিজের ভালো চাস তো চুপ থাক। রাহিম চুপ করলো না, বরং দাঁত কেলিয়ে হেসে বলল, জনগণ আমার মাথায় একটা গান আসছে, গাইব? নেওয়াজ সবার আগে বলল, শুরু করো ভাই। রাফি মিনমিনিয়ে বলল, আপনি তো আর জানেন না ভাই ও কি গান গাইব। আজকে ওর দুঃখ কেউ ঠেকাইতে পারবে না। অয়ন রাহিমকে সাবধান করে বলল, থাক তোর আর গান গাইতে হবে না, সবাই কাজে যাও। রাহিম কি আর শোনার পাত্র? অবাধ্য ছেলের মতোই বলল, আরে গাই না, 2 লাইনের বেশি না। গানটা পেটের মধ্যে গুতাগুতি করতেছে, না গাইলে পায়খানা হইয়াও শান্তি পাইব না। অয়ন মিনমিনিয়ে বলল, শুরু কর ভাই, আজকে তো 40 খেয়েই এখান থেকে যাব। রাহিম সেই কথায় আর পাত্তা দিল না, বেসুরা গলায় শুরু করলো, এত বছর ঘুরছি আমি যৌবনে তালা ঝুলাইয়া, আজ কেন তবে যৌবন দেয় লাড়া ছাড়া। বুড়ো বয়সে গেল যৌবনের তালা খুলিয়া, এখন বন্ধু মানাইতে পারি না পিড়িতে জ্বালা। আহার সে কি এক যন্ত্রণা, পানে যে সয় না। রাহিমের গান শেষ হতে সবাই মুখ চেপে হাসছে। তামজিদের ভয়ে কেউ জোরে হাসার সাহস পাচ্ছে না। আর তারের নিজের দমপাটা হাসি আটকানোর জন্য মাইশাকে কোলে তুলে নিয়ে অন্যদিকে সরে গেল। নিহা তো হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। নেওয়াজ বেচারা আহাম্মকের মতো বসে আছে। গান শেষ হতে বুকের বাঁ পাশে হাত রেখে দীর্ঘশ্বাস ফেলে বলল, জীবনে এমন একটা গানে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ায় দেওয়ার জন্য যথেষ্ট। রাহিম গানটা শেষ করে বাপসাপ নিয়ে জিজ্ঞেস করলো, কেমন বানিয়েছি বল গানটা? তামজিদ আবার উঠে দাঁড়ালো, বাঁকা হেসে বলল, আমি বলছি দোস্ত। রাহিম হাসলো, বলল, আরে তুই তো বলবি। তামজিদ এসে রাহিমের সামনে দাঁড়ালো, হাসতে হাসতে বলতে লাগলো, খুব গান গাওয়ার শখ তাই না দোস্ত? রাহিম হাসলো। তামজিদের মতিগতি দেখে আমতা আমতা করে বলল, আরে না, একটু আধটু। তামজিদ এবার দাঁতে দাঁত চেপে বলল, তাহলে চল আমরা একটু গান গেয়ে আসি। বলে রাহিমের কাঁধে হাত রেখে দুজনে মিলে সিঁড়ির দিকে অন্ধকারে নিয়ে যায়। মুজাহিদ রাহিমের যাওয়ার ফানে তাকিয়ে বলল, আজ বেচারা জীবন যৌবন সব শেষ হয়ে যাবে রে। বলতে না বলতে রাহিমের আশ চিৎকার বেশি আসলো। সবাই বেবাচ্চাকে খেয়ে যায়। কি হয়েছে?
ঘটনা অনুসন্ধান করার জন্য নেওয়াজ সেদিকে পা বাড়াতেই তামজিদ বেরিয়ে আসলো। নেওয়াজকে আটকে দিয়ে বলল, আরে কিছু হয়নি, শুধু এমন অবস্থা করে দিয়ে এসেছে যে এখন আধা ঘন্টার মধ্যে ওর গান গাওয়া থামবে না, যখনই মুখ খুলবে তখনই গান বেরোবে। কেউ তামজিদের কথা বুঝলো না। মুজাহিদ অবাক হয়ে প্রশ্ন করলো, কি করেছিস তুই? তামজিদ শয়তানি হাসি হাসলো, বলল, বেশি কিছু না, ওর ভবিষ্যতে প্যান্টের চেন আটকে দিয়ে এসেছি। কথাটা বলে তামজিদ পুনরায় মেকি হেসে তারিণীর উদ্দেশ্য করে বলল, বউ তুমি কোথায়? আসো তো, তোমাকে একটু আদর করি, আমি তোমার আদরের অভাবে শুকিয়ে যাচ্ছি। বলেই তামজিদ সেদিকে চলে যায়। আর রহিম ওখান থেকে চেঁচিয়ে বলতে লাগলো, তোর যৌবনে আবার জং পড়বো শালা, আমার বন্ধু হয়ে তুই এই বেইমানিটা করতে পারলি কি করে? রাহিমের কথায় সবাই আবারও হাসা শুরু করলো। রাহিম প্যান্টের চেন ঠিক করে আবার তেড়ে এসে বলল, তোরা তো হাসবি, তোরা কি করে বুঝবি এই কষ্ট, তোর উপর ঠাডা পড়বো ঠাডা। বলে বাহিরে বেরিয়ে যায়। কিন্তু সবার হাসাহাসি আর বন্ধ হলো না। নাচ গানে আড্ডায় সবাই মিলে মেতে উঠেছে। রান্নাও অর্ধেক হয়ে এসেছে। তাড়াতাড়ি খেয়ে সবাই ছাদ থেকে নেমে পড়বে। তারিনের এই শরীরে ছাদে থাকা ঠিক হবে না ভেবে তানহা বারণ করেছে, বলে গেছে তাড়াতাড়ি নিচে নেমে আসতে। মাইশা ঘুমিয়ে গেছে বলে তানহাও চলে গেছে। এতক্ষণে নেওয়াজ আর নিহার মধ্যে বেশ ভাব লক্ষ্য করা যাচ্ছে। সবাই তারিনের কথা চিন্তা করে রান্না শেষ হতে খাবার নিয়ে নিচে নেমে আসলো। ড্রয়িং রুমে পাটি বিছিয়ে সবাই খেয়ে নিল। খাওয়া শেষ হতে সবার বিদায় নেওয়ার পালা। একে একে সবাই বিদায় নিল। নেওয়াজ নিহাকে বাসায় পৌঁছে দেওয়ার দায়িত্ব নিল। রাহিম বেচারা যতক্ষণ ছিল ততক্ষণ সবাই ওকে নিয়ে মজাই নিয়েছে। সবাই চলে যেতে তামজিদ দরজা আটকে হাঁফ ছেড়ে বলল, ঝড় তুফান বয়ে গেল ওই বিকেল থেকে। তারিন মুসকি মুসকি হাসতে দেখে রেখে প্রশ্ন করল, এমন বলদের মতো হাসছো কেন তুমি? তারিন বলল, একটা প্রশ্ন করি? তামজিদ কপাল কুঁচকে বলল, কবের থেকে আবার পারমিশন নেওয়া শুরু করলে? তারিন বেঞ্চি কাটল। পুনরায় হাসতে হাসতে প্রশ্ন করল, আপনি কি সত্যি এত বছর যৌবনে তালা ঝুলিয়ে রেখেছিলেন? তামজিদ বোকা বলে গেল, ওর বউকে এত বড় একটা অপমান করতে পারল? তারিন পরিস্থিতি বুঝতে পেরে আস্তে করে সাইড কেটে রুমে চলে যায়। তা দেখে তামজিদ কপাল চাপড়ে বলে উঠল, ও খোদা, আমার বউটারে ওরা পাকাই দিয়ে গেছে। এই জীবনে যৌবন রেখে আর কী লাভ, শুধুমাত্র কৃত্রিম বানানোর আশাই তো যৌবন রেখে দিয়েছি। এত তাড়াতাড়ি বাচ্চা নেওয়ার কি দরকার ছিল? তামজিদের বুকে মাথা রেখে চুপটি করে শুয়েছিল তারিন। হঠাৎ তামজিদ এই কথা বলায় তারিন হকচকিয়ে যায়। তৎক্ষণাতে সরিয়ে আসে তামজিদের কাছ থেকে, লাফিয়ে বসে পড়ল। বয়ার্ত স্বরে বলে উঠল, আপনি খুশি না? তামজিদ হাসল। আবারও তারিনকে হ্যাঁচকা টানে বুকে নিয়ে কপালে ঠোঁট ছোয়ালো। দুষ্টমি মাখা কণ্ঠে বলল, না, একদমই খুশি না, কারণ আমার আদরে সে বাঘ বসাতে চলে আসবে। এই যে বুকে সেই থাকবে, তাহলে আমার বউকে বুকে নিব কিভাবে? তামজিদের এমন কথাই হেসে ফেলল তারিন। তামজিদের বুকে কিলঘুষি মেরে বলল, আপনি একটা জাতা। তারপর দুজনেই হেসে দিল। তামজিদ আরও কয়েক দফা চুমু খেয়ে বলা শুরু করলো, প্রথম যখন শুনেছি এই খবরটা, তখন আমার মন চাচ্ছিল তোমাকে শক্ত করে জড়িয়ে ধরে অজস্র শ্রমতে বরিয়ে দেই। কিন্তু তোমার স্বপ্ন, সেই স্বপ্নের কথা মনে করে ভেঙে গিয়েছিলাম। ভেবেছিলাম আমার জন্য এসব হলো, আমার জন্য তোমার স্বপ্নটা ভেঙে গেল। গত বছর নষ্ট হলো, নিজেকে সামলাতে পারিনি তখন। খুব বেশি কষ্ট হচ্ছিল। বারবার তোমার কথাগুলো মনে হচ্ছিল, ভিতরে ভিতরে বাবা হওয়ার এক অসীম সুখও অনুভব করছিলাম। তারিন মনোযোগ দিয়ে কথাগুলো শুনছে। তামজিদ থামতে তারিন বলল, আমার মাস্টার মশাই, আমার কাছে এই মুহূর্তে আপনার থেকে দামি কিছু নেই, কেউ নেই। আমার চাওয়া পাওয়া সুখ দুঃখ সব আমার অনেক দামি। আর কেউ না জানুক, আমি তো জানি আমার মাস্টার মশাইয়ের বাবা হওয়ার কত শখ। তামজিদ হেসে ফেলল। তারিনের ঠোঁটে ছোটো করে চুমু বসিয়ে বলল, এই ছোট্ট মেয়েটার মাথায় এত বুদ্ধি কবে থেকে আসলো? এই মেয়েটার পাকা পাকা কথা শুনে এই মেয়েটার উপর আমি ভীষণভাবে দুর্বল হয়ে পড়ছি। আমার অতীত থেকে বেরিয়ে এসে নতুন করে ভালোবাসতে শিখছি। এই মেয়েটা আমার সুখ। এই মেয়েটার জন্যই আমি এত বড় একটা সুখের খবর পেয়েছি। আমার দায়িত্ব বাড়বে, একটা প্রাণ আসবে, আমি বাবা হব। কত কাজ বলো তো আমার। এই প্রথম তোমার পাকনামের জন্য তোমাকে একটা বড় করে চুমু খেতে ইচ্ছে করছে, আর ইচ্ছাকে দমিয়ে রাখতে নেই। বলেই তামজিদ তারিনের ঠোঁট জোড়া নিজের করে নিল। মাঝে কেটে গেছে প্রায় 5 মাস। তারিন এত মাস একা হাতে সংসার সামলালেও এখন আর পেরে ওঠে না। তানহাও নতুন চাকরিতে জয়েন করেছে বলে বাসায় থাকতে পারে না, ছুটির দিনগুলোতে এসে থাকে। তামজিদ সারাদিন কাজে ব্যস্ত থাকায় চাইলেও তারিনের সঙ্গ দিতে পারে না। এত কিছুতে বিন্দুমাত্র আক্ষেপ নেই তারিনের। নিজের মতো করে আস্তে ধীরে সবটা মানিয়ে চলে। তামজিদ আক্ষেপ করে মন খারাপ করলে বরং ওকে সুন্দর করে বলে, এই সংসার আমার, বাবা আমার, সংসারের দায়িত্ব আমার। তাহলে আমি সামলাবো না তো কে সামলাবে বলুন? আপা কয়দিন নিজের সংসার ছেড়ে আমার সংসারে এসে খাটবে,
তাছাড়া এখনও আমার কোনো সমস্যা হয় না। এমন কত মেয়ে আছে যাদের প্রেগনেন্সির পুরোটা সময় সংসার সামলাতে হয়, সব কাজ করতে হয়। তাই বলি কি তারা সুস্থ সন্তান জন্ম দেয়নি? আমি যদি নিজের শরীর বাঁচিয়ে সন্তানকে সুস্থ রেখে সব সামলাতে পারি, এতে আপনার সমস্যা কোথায়? আর দু একটা মাস যাক, মাকে নিয়ে আসবো। আর তাছাড়া জাহেলা আপা তো আসেনি, আমার সব কাজে সে সাহায্য করে দেয়। আগুনের সামনে দাঁড়িয়ে বেশিক্ষণ রান্না করতে না পারলে জাহেলা আপা বাকিটা সামলে নেয়। শুনুন, এত কিছুর মধ্যে সব থেকে বড় হলো আল্লাহর উপর ভরসা করা। তিনি সুস্থতার মালিক, আপনি এত চিন্তা করবেন না। তারিনের কথায় তামজিদ পুনরায় কিছু বলতে পারে না, বরং একরাশ মুগ্ধতায় ওর হৃদয় চেয়ে যায়। সারাদিন সময় দিতে না পারলে বিকেলে এসে থাকে তারিনকে আর কিছু না করতে, বরং ও নিজেই করে। যতটুকু সময় পায় পুরোটা সময় তারিনের পিছনেই ব্যয় করে। তারিনকে ভালো হাসি খুশি রাখার চেষ্টা করে, সব আবদার মেটানোর চেষ্টা করে। ব্যাস এটুকুতে একজন স্ত্রীর সুখ। একজন স্বামীর কাছ থেকে আর বেশি কিছু চাওয়ার নেই, যার কোনো দুঃখ নেই, আছে খালি মন ভর্তি সুখ আর সুখ। তারিন রান্নাবান্না শেষ করে রুমে এসে বিছানায় বসলো। ঘামে সারা শরীর ভিজে যাচ্ছে, ক্লান্ত লাগছে খুব, মাথা করছে চরকির মতো। তাই একটা বালিশ নিয়ে খাটের সাথে হেলান দিয়ে বসে চোখ বুজে রইল। পেটও আগে থেকে ফুলেছে বেশ। ক্লান্ত হাতটা পেটের উপর রাখতে শান্তি লাগলো। পেটে হাত বুলাতে বুলাতে নিজে নিজে বলতে লাগলো, তুই যে আর কবে আসবি? আমার তো একদমই তর্স হয়েছে না। আর কত মাস, কত দিন, অপেক্ষার প্রহর শেষ হচ্ছে না। তাড়াতাড়ি চলে আয় মা, তোকে কোলে তুলে আদর করার বড্ড শখ জাগছে। তোর অস্তিত্ব না আসলে আমি বুঝতে পারতাম না মা হওয়ার আনন্দ কতটা। আমাকে এত আনন্দ দেওয়ার জন্য তোকে তোর মা অনেক ভালোবাসে। তারা নিজে নিজে যখন কথা বলছিল তখনই কেউ ফোন বেজে ওঠে। ফোনটা তুলে দেখে তামজিদ ভিডিও কল করেছে। ফোন স্ক্রিনে নিজের প্রিয় ব্যক্তির নাম দেখে মুখে হাসি পড়ল তারিনের। কল রিসিভ করতে ওপাশ থেকে তামজিদ শান্ত স্বরে বলল, ঠিক আছে বউ, তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো? শরীর ঠিক আছে? মুখটা শুকিয়ে গেছে, ক্লান্ত লাগছে তাই না? আজকে এসেই তোমাকে একবার ডাক্তার দেখিয়ে আনবো, তুমি শুকিয়ে যাচ্ছ দিন দিন। তারিন হাসলো, বলল, থামুন তো, একদম চুপ করুন। একসাথে এতগুলো প্রশ্ন করলো, আমি কী উত্তর দিব? আমি একদম ঠিক আছি মশাই, আমার কোনো কষ্ট হচ্ছে না। আর কে বললো আমি শুকিয়ে গেছি? দেখুন কি মোটা হয়েছি, ড্রাম হয়ে গেছি একদম, পেট তো বেলুনের মতো ফুলেছে, আর সে বলে শুকিয়ে গেছি। তামজিদ হেসে ফেলল, বলল, আমার ভাগিনি। পুনরায় জিজ্ঞেস করলো, গোসল করতে যাও এখন, তবে সাবধানে। আগে জাহেলা আপাকে ডেকে ওয়াশরুম ভালো করে ধুয়ে দিতে বলো, যেন সাবান বা পাউডার না থাকে। তারপর ভিতরে ঢুকে আস্তে ধীরে পা ফেলবে, আর সিটকানে আটকানো লাগবে না। আপাকে বলবা রুমে থাকতে, বুঝেছ? তারিন মুখে মিছিমিছি রাগ ফুটিয়ে কপাল কুঁচকে বলল, প্রতিদিন কি এক কথা বলা লাগে? আমি কি ছোট্ট বাচ্চা নাকি? তুমি তো বাচ্চাই, চুপ করুন। 2 দিন পর আমি বাচ্চার মা হয়ে যাব, আর সে বলে আমি নাকি বাচ্চা। তুমি কিন্তু আগে থেকে বেশি সুন্দর হয়ে যাচ্ছ। ব্যাপার কি বলো তো? দেখো, এটা কিন্তু একদমই ঠিক না। এভাবে সুন্দর হতে থাকলে আমার কি হবে? আমার তো যৌবনের তালা পুরোটাই খুলে যাবে। তারপর সারাদিন কাজকর্ম পেলে তোমাকে আদর করার জন্য মন চাইবে। তারিন হেসে ফেলল, লজ্জা পেল, বলল, নির্লজ্জের মতো কথাবার্তা বন্ধ করুন তো। 2 দিন পর বাবা হতে যাবেন, তবুও মুখটা সামলাতে পারছেন না। তামজিদও হেসে জবাব দিল, তুমি কাছে থাকলে আমি কোনো কিছু নিজেকে সামলাতে পারবো না। তোমাকে দেখলেই শুধু আমার চুমু খেতে মন চায়। আমার কি দোষ বলো তো? তারিন রাগ দেখাতে গিয়েও পারল না, উচ্চস্বরেই হেসে দিল। তামজিদের সময় শেষ হয়ে যেতে ফোনটা রেখে দিল। তামজিদ ফোন রাখতে তারিন দেখল নিহা অনেকগুলো কল দিয়েছে। কি হয়েছে সেটা জানার জন্য তারিন নিহাকে কল দিল। ওপাশ থেকে কল ধরতে তারিন হাসি খুশিভাবে বলে উঠল, কিরে, নেওয়াজের ভাইয়ের কোল থেকে বের হয়ে আমাকে মনে পড়লো অবশেষে। ওপাশ থেকে কান্নার শব্দ ভেসে আসলো তারিনের কানে। নিহা কান্নারত স্বরে বলে উঠল, আমাকে মাফ করে দিস তারু, আমি হয়তো আর বেশিক্ষণে পৃথিবীতে নেই, হেরে গেলাম অবশেষে। অ্যাডমিশন নামক জীবনযুদ্ধে হেরে গেছি, আর সহ্য করতে পারলাম না। মা বাবা ভাই বোন পাড়া প্রতিবেশী কেউ আমাকে বাঁচতে দিল না। আমার দেওয়ালে পিঠ ঠেকে গেছে রে তারু, নিজের সাথে লড়াই করে আর বাঁচতে পারছি না। তোকে অনেক বেশি মিস করব আমি। একটা আফসোস থেকে যাবে রে, আমি তো সন্তানকে দেখে যেতে পারলাম না, ওদের আদর করতে পারবো না। নেওয়াজকে বলে দিস আমাকে মাফ করে দিতে। ওকে একা করে দিতে চাইনি আমি, কিন্তু আমি পারছি না। আমার মা আজকেও বলেছে আমার জন্য নাকি তারা সমাজে মুখ দেখাতে পারছে না। আমাকে জন্ম দেওয়াই নাকি তার ভুল হয়েছে, তাদের স্বপ্ন পূরণ করতে পারলাম না, তাদের সম্মান নষ্ট হয়েছে আমার জন্য। তুই বল, তারপরও কিভাবে বেঁচে থাকি? মায়ের জন্ম দেওয়ার ভুল শুধরে দিয়ে গেলাম, ভালো থাকিস। গলায় দড়ি লাগিয়ে শেষ ভরসা পায়ের নিচে চেয়ারটা যখন নিহা ফেলে দিল, তখনই মৃত্যু যন্ত্রণা কতটার কঠিন টের পেল। চিৎকার করতে গিয়েও পারল না, চোখ থেকে পানি গড়িয়ে পড়তে লাগলো।
এবার আর মরার জন্য চেষ্টা করলো না, বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করতে লাগলো, কিন্তু পারছে না, কোনো মতেই পারছে না। কানে ভেসে আসলো তখন দরজার উপাস থেকে শোরগোল। তারিন, তামজিদ, নেওয়াজের গলায় বেশি শোনা যাচ্ছে। ওরা এখানে কি করে আসলো বুঝতে পারছে না কিছু। নেওয়াজের মুখটা বারবার চোখের সামনে ভেসে উঠছে। ছেলেটা মা বাবা সব হারিয়ে নিহাকে আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছিল, আর সেই নিহাই নাকি ওকে ছেড়ে যাচ্ছে। নেহা বুঝে গেছে ওর আর বাঁচার চান্স নেই, তবুও মনে মনে আল্লাহকে ডাকছে, বলছে শেষবারের জন্য ওকে এই জীবন ভিক্ষে দিয়ে যেতে। নিহা সেদিকে আর তাকাতে পারল না। দু চোখ বন্ধ হয়ে আসছে, কিছুতেই খুলে রাখতে পারছে না। জিভ বেরিয়ে আসছে। গলা কি দড়ির টানে কেটে গেছে? হয়তো বা গেছে। নিহা বুঝে গেছে এই পৃথিবীর মায়া ছেড়ে চলে যাচ্ছে। শেষবারের মতো নেওয়াজের মুখটা দেখার তীব্র ইচ্ছে হলো। নিয়তির অশেষ রহমতে সেই মুহূর্তে তামজিদ নেওয়াজ দরজা ভেঙে ভিতরে ঢুকলো। নিহাকে ঝুলন্ত অবস্থায় দেখে নেওয়াজ প্রথমে দৌড়ে গিয়ে নিহার পা দুটো জড়িয়ে ধরল। তারিনা চিৎকার করার শক্তি পেল না, মাথা ঘুরে পড়ে যেতে নিলে তামজিদ সামনে নেয়। নিহার মা বাবাও চিৎকার করে কান্না শুরু করে দিল। তামজিদ তারিনকে খাটের উপর বসিয়ে দেয়। তারপর নেওয়াজ আর তামজিদ মিলে নিহাকে নামিয়ে আনে। তামজিদ ফার্স্ট চেক করতে দেখলো পালস পাচ্ছে না। নেওয়াজ নিহাকে শক্ত করে বুকে জড়িয়ে ধরল। কান্না করার সুযোগ পেল না, কিছু বলছেও না ভয়ে। তামজিদ এবার নিহার নাকের কাছে হাত নিল। না, নিঃশ্বাস বোঝা যাচ্ছে না। তামজিদ ভয়ে ভয়ে নেওয়াজের দিকে তাকায়। নিহার বাবা একাধার প্রশ্ন করে যাচ্ছে, আমার মেয়েটা কি বেঁচে আছে বাবা? বলো বেঁচে আছে? তামজিদ উত্তর দেওয়ারও সাহস পাচ্ছে না। তারিন ভেঙে পড়া চোখে তাকিয়ে আছে। তামজিদ কোনো রকমে ভাঙা গলায় বলল, ও বেঁচে নেই। তামজিদ পুরো কথাটা সম্পূর্ণ করার আগে নেওয়া চিৎকার করে বলে উঠল, বেঁচে আছে, ও বেঁচে আছে, ওর নিঃশ্বাস পড়ছে, তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যেতে হবে, চলো। বলি নিহাকে কোলে তুলে হাঁটা শুরু করলো। নিহার মা কান্না করতে করতে গাড়িতে উঠতে নিলে নেওয়াজ থামিয়ে দেয়। রাগান্বিত স্বরে চিৎকার করে তামজিদের উদ্দেশ্যে বলল, ওনাকে আসতে বারণ করো। আমি যেন ওনাকে নিহার আশেপাশেও না দেখি। ওনার এসব ন্যাকা কান্নার জন্য অন্য কোথাও দেখাতে বলো। আমার সামনে এসব অভিনয় করে কোনো লাভ নেই। নিহার মা থেমে গেল, কিছু বলতে গিয়েও পারল না। নিহার বাবা তামজিদ মিলে থামিয়ে দিল। নেওয়াজ আর নিহার বাবা নিহাকে নিয়ে হসপিটালের উদ্দেশ্যে রওনা হয়, আর তামজিদ তারিনকে নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হলো। তারিন কাঁদছে না, অতিরিক্ত শখে চুপ হয়ে গেছে। বারবার চোখের সামনে নিহার জ্বলন্ত চেহারাটা ভেসে উঠছে। তামজিদ তারিনকে এক হাতে বুকে চেপে ধরে আর হাতে সাবধানে গাড়ি চালাচ্ছে। তামজিদ আস্তে ধীরে সাবধানতা অবলম্বন করে বলা শুরু করলো, এভাবে চুপ করে থেকো না, কাঁদতে মন চাইলে কাঁদো। তোমার কাঁদার জন্য আমার বুক আছে তো, কান্নাকাটি করে আমার বুক ভাসিয়ে দাও, আমি মেনে নিব, কিন্তু এমন চুপ করে থেকো না। চুপ থাকা তোমাকে মানায় না। কষ্ট বুকে চেপে রাখলে কষ্ট কমে না। তোমার ভিতর বসবাস করছে একটি প্রাণ, সে আমাদের সম্বল, তার জন্য হলেও নিজেকে ঠিক করো। তারিন কথাগুলো শুনলো কিন্তু কাঁদতে চেয়েও পারল না। হঠাৎ কোনো শখ খেলে কি মানুষ এভাবে চুপ হয়ে যায়? হয়তো যায়। তখন নিহা ফোন রেখে দেওয়ার পর তারিন এক মুহূর্তের জন্য যেন আকাশ থেকে পড়ে। পরক্ষণে যখন নিহার ফোন পুনরায় ফোন দিল তখন উপাস থেকে ফোনটা বন্ধ ঘোষণা করে। বয় যখন মাথা কাজ করা বন্ধ করে দিল তখনই তারিন এক মুহূর্তের জন্য কাঁদতেও বলে গেল। মাথা তৎক্ষণাৎ তামজিদের কথা আসতে আগে তামজিদকে ফোন করে সবটা বলল। তারিন সেই অবস্থায় কিছু না ভেবে বেরিয়ে এলো বাসা থেকে। সোজা তামজিদের কলেজে গিয়ে তামজিদকে সাথে নিয়ে রওনা হলো নিহাতের বাসায়। তামজিদ ততক্ষণে নেওয়াজকেও নিহাতের বাসায় আসতে বলে দিয়েছে। কি এক ভয়ানক সময় ছিল সেই সময়টা, ভেবে তারিন একবার কেঁপে উঠল। তারিনী থেকে কোনো রকম উত্তর না পেয়ে তামজিদ পুনরায় বলে উঠল, তোমার এভাবে তাড়াহুড়ো করে নিজের কথা না ভেবে ছুটে যাওয়া একদম উচিত হয়নি। আমার উপর ভরসা ছিল তো, আমি নিহার কিচ্ছু হতে দিতাম না। সব থেকে বড় কথা, নিহার হায়াত থাকলে নিহার কিছুই হতো না, আর হায়াত শেষ হলে আমরা কেউ বাঁচাতে পারতাম না। কিন্তু তুমি এভাবে টেনশন ছোটাছুটি কতটা বিষাদময় পরিস্থিতি পড়ে দিলে বলো তো। তোমার কোনো ক্ষতি হলে আমার কি হবে? তামজিদের গলা কাঁপল। তারিন বুঝতে পেরে একটু স্বস্তি পেল, শক্ত করে ধরল তামজিদকে, বলল, আমার কিছু হবে না, আপনি পাশে থাকলে সব পরিস্থিতিতেই আমি সুখী মাস্টার মশাই। তামজিদ উত্তর দিল না, মনে মনে স্বস্তির নিঃশ্বাস ফেলল। যাক, মেয়েটাকে একটু স্বাভাবিক করা গেল। তারিন পুনরায় জিজ্ঞেস করল, নিহা ঠিক হয়ে যাবে তো? তামজিদ অভয়বাণী দিয়ে বলল, ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে, তুমি চিন্তা করো না। তারিন শান্ত হলো, মনে মনে দোয়া করলো বেশ কিছুক্ষণ। হাসি খুশি মেয়েটা কতটা চাপে পড়ে সিদ্ধান্ত নিয়েছে তা তারিন বেশ বুঝতে পারছে। তামজিদ তারিনকে বাসায় নামিয়ে দিয়ে সবটা বুঝিয়ে দিয়ে জাহেলাকে বলল তারিনের খেয়াল রাখতে, আর তারিনকে বলল ফ্রেশ হয়ে খেয়ে নিতে। তারপর নিজে হসপিটালের উদ্দেশ্যে রওনা হলো। মাঝে কেটে গেছে প্রায় 4 ঘন্টা। নিহা এখন ভালো আছে, তবে জ্ঞান ফিরেনি। ডাক্তার ঘুমের ইঞ্জেকশন দিয়েছে, তাই গভীর ঘুমিয়ে আছে। নেওয়াজ নিহার কাছে থেকে একটা বারের জন্য নড়েনি।
তামজিদ একবার নেওয়াজকে সামলে নিয়ে খাইয়ে দাইয়ে আবার বাসায় গিয়েছিল। এবার তারিনকে নিয়ে আবার হসপিটালে আসতে দেখলো নিহার মাও হসপিটালে, মুখে আসল বোঝে নিচ্ছুপে কাঁদছে। নিহার বাবা দরজার পাশে চিন্তিত মুখে দাঁড়িয়ে আছেন, ওনার চোখেও পানি। তারিন নিহার মা বাবাকে উপেক্ষা করে কেবিনের ভিতর ঢুকে গেল। নেওয়াজকে বাইরে পাঠিয়ে নিজে বসলো নিহার পাশে। মেয়েটার চোখ মুখের কি ভয়ঙ্কর অবস্থা। নেওয়াজ বাহিরে আসতে নিহার মাকে দেখে রেগে গেল, চিৎকার করে বলল, উনি এখানে কেন? ওনাকে এখানে কে আসতে বলেছে? তামজিদ, ওনাকে এক্ষুনি এখান থেকে চলে যেতে বলো, নয়তো আমি পুলিশ ডাকবো। উনি মা নামের কলঙ্ক। যে মায়ের কাছে নিজের মেয়ের চাইতেও সমাজের মানুষের কথা বেশি গুরুত্বপূর্ণ, সে কেমন মা? চলে যান আপনি, এক্ষুনি চলে যান, আউট। তামজিদ কোনো রকমে নেওয়াজকে থামালো। তারিন চিৎকার শুনে দরজার সামনে এসে দাঁড়ায়। এবার তামজিদ মুখ খুলল, নিহার মায়ের সামনে দাঁড়িয়ে শান্ত গলায় প্রশ্ন করল, আন্টি কিছু প্রশ্ন করি, চুপ করে থাকবেন না প্লিজ, সঠিক উত্তর দিবেন। নিহার মা হ্যাঁ সূচক মাথা নাড়াতে তামজিদ প্রশ্ন করল, নিহাকে জন্ম দিয়েছে কে? নিহার মা কান্নারত স্বরে জবাব দিল, আমি। তামজিদ পুনরায় প্রশ্ন করল, নিহাকে ছোট থেকে লালন পালন করেছে কে? আমি আর নিহার বাবা। নিহার এই অবধি সব দায়িত্ব আপনার কে পূরণ করেছে? নিহার বাবা। আচ্ছা আন্টি, সব থেকে বড় কথা, নিহার খাওয়ানো পড়ানো দায়িত্ব কি সমাজ আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী নিয়েছিল? নিহার মা চুপ করে গেলেন, এবার উত্তর দিতে পারলেন না। তামজিদ এবার আগের ন্যায় শক্ত কণ্ঠে বলতে লাগলো, যেখানে মেয়ে আপনাদের খাওয়ানো পড়ানো বড় করার দায়িত্ব আপনাদের, সেখানে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সমাজের কথা আপনারা কেন শুনবেন? কেন তাদের জন্য নিজের সন্তানকে মৃত্যুর মুখে ঠেলে দিবেন? সন্তানের জীবনের থেকে কি পড়ালেখাটা বেশি দামি? আপনাদের মতো কিছু মা বাবার জন্য কত ছেলে মেয়ের জীবন অকালে ঝরে যায় জানেন? আপনারা সন্তান জন্ম দেন ঠিকই, কিন্তু সন্তানের মন বোঝার ক্ষমতা আল্লাহ আপনাদের দেয়নি। সন্তানের কদর করতে জানেন না। আপনাদের মতো মায়েদের না মা হওয়ার কোনো যোগ্যতাই নেই। আল্লাহ আপনাদেরকে সন্তান না দিলেই বোধহয় ভালো করতেন, কারণ আপনারা ভেবে নেন সন্তান যা করে সেটাই ভুল, প্রেম করলে সে ব্যক্তি ভুল, মোট কথা সন্তান যা করবে সেটাই ভুল, আর আপনারা যা করবেন সেটা ঠিক। মনে রাখবেন, কোনো মানুষই ভুলের ঊর্ধ্বে না। আপনারা মা বাবা বলে যে আপনাদের ভুল হয় না, এটা বাবা বোকামি। আপনারা নিজেরাও জানেন না, আপনারা সন্তানের ভালো চাইতে গিয়ে মাঝে মাঝে তাদের খারাপ করেই ফেলেন। শাসন করা অবশ্যই উচিত, ভুল হলে মা বাবা শাসন করবে, এটাই স্বাভাবিক। এই অধিকার আপনাদের 100 বার আছে, কিন্তু অতিরিক্ত কোনো কিছুই ভালো না। যখন দেখলেন নিহা নিজে হতাশায় ভুগছে, তখন আপনার মা হিসেবে উচিত ছিল ওকে সাপোর্ট করা, ভরসা দেওয়া, সাহস জোগানো। তা না করে আপনি ওকে আরও ভেঙে দিয়েছেন। একটু একটু করে ভাঙতে ভাঙতে মেয়েটা পুরো ভেঙে গেছে, তাই তো এত বড় সিদ্ধান্ত নিয়েছে। আপনাদের এই মুহূর্তে আর কি বলা উচিত আমার জানা নেই, শুধু বলবো সমাজ পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের কথায় কান দিবেন না। আপনারা একবেলা খেয়ে না থাকলে তারা খাওয়াতে আসবে না, আপনাকে কোনো কাজে সাহসও জোগাবে না। সবাই ভুল করলে সে ভুল ধরিয়ে দিতে আসবে। আত্মহত্যা সব কিছুর সমাধান? নিহার জ্ঞান ফিরতে এমন হাজারটা প্রশ্নের সম্মুখীন হতে হবে ও আগে থেকেই জানতো। তারিন নিহার মাথার পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। তামজিদ পাশে দাঁড়ানো। নেওয়াজ নিহা বিছানায় বসে নিহার হাতটা শক্ত করে দেখে দৌড়ে প্রশ্ন করল। নিহা কিছুক্ষণ একদিনে তাকিয়ে রইল নেওয়াজের দিকে, পরক্ষণে অপরাধবোধে মুখ ঘুরিয়ে নিল। নেওয়াজ পুনরায় শক্ত কণ্ঠে প্রশ্ন করল, তোমার কি মনে হয় তুমি মরে গেলে তো বেঁচে গেলে, পরকালের ভয় নেই? নিহা চুপ করে আছে, উত্তর দিচ্ছে না। কি উত্তর দিবে? উত্তর নেই তো। তারিন এবার মুখ খুলল, ভাইয়া এই মুহূর্তে ওর সাথে এমন শক্ত কণ্ঠে কথা বলবেন না, ওই ভয় পেয়ে আছে, আপনি ছাড়া ওকে সামলানোর কেউ নেই, তাই আপনি এখন একটু শান্ত থাকুন। নেওয়া চুপ রইল। সেকেন্ড কয়েকের মাথায় বলে উঠল, আর আমার কি আছে? নিহা চকিতে তাকালো, অশ্রুসিক্ত সে নয়ন। নেওয়াজ পুনরায় প্রশ্ন করল, মানুষ যখন একা হয়ে যায় তখন সব দিক থেকে একা হয়ে যায়। সে জানে সে ছাড়া আমার জীবনে কেউ নেই, তবুও কেন সে এমন সিদ্ধান্ত নিল? আমার মুখ কি একটাবারও মনে পড়েনি কেমন ভালোবাসে আমাকে? নিহা নিঃশব্দে কাঁদছে, কিছু বলার সাহস পাচ্ছে না। তামজিদ এবার মুখ খুলল, দীর্ঘশ্বাস ফেলে বলল, তোমাদের অভিমান তোমরা একান্তে মিটিয়ে নাও, আমরা আসি, তবে যাওয়ার আগে কিছু কথা বলে যাই। নিহা এদিকে তাকাও। নিহা অশ্রুসিক্ত নয়নে তাকালো। তামজিদ মুচকি হেসে নিহাকে অভয় দিল, পুরোদমে বলা শুরু করলো, আত্মহত্যা মহাপাপ জানো না তুমি? সামান্য একটা ফলাফলের কাছে হেরে গিয়ে তুমি এত বড় একটা স্টেপ নিয়ে ফেললে। জীবন কি এত সস্তা মনে হয়? এই মেয়ে মন দিয়ে শোনো, রেজাল্ট শুধুমাত্র একটা বাক্য মাত্র, তাছাড়া কিছু না। তোমার রেজাল্ট খারাপ মানে তুমি খারাপ ছাত্রী এমনটা না। মানুষের মেধাই আসল। মুখস্থ বিদ্যা ধারণ করে হাই রেজাল্ট করা খুবই সহজ, কিন্তু দিন শেষে তুমি কতটুকু শিখলে, কতটুকু বুঝলে, এটাই গুরুত্বপূর্ণ। শুনো মেয়ে,
একটা রেজাল্ট ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে না। তাহলে হেরে যাচ্ছ কেন? নিজের প্রতি আত্মবিশ্বাস নেই? নিজের স্বপ্নের প্রতি ভালোবাসা নেই? তাহলে স্বপ্ন দেখেছিলে কেন? জানো না স্বপ্ন দেখতে হলে সেটা পূরণ না করা অবধি থামতে নেই। অনেক বাধা বিপত্তি তো রয়েছে, সেগুলোর সাথে মোকাবেলা করে চলতে হবে। তোমাকে কেউ খোঁচা মারছে, কটু কথা বলছে, অবহেলার চোখে দেখছে, সবার কথা সহ্য করে নাও। অসুস্থ হলে সুস্থ হওয়ার লোভে যখন তেতো গিলে ফেলো, তখন তেমনি মানুষের কথাও গিলে ফেলবে। মানুষকে মনের ব্যথা না বলে উপরওয়ালাকে বলো। বেশি করে প্রার্থনাতে মনে নিবেশ করো। তুমি কেন বলে যাচ্ছ তোমার রব আছেন? তিনি তোমাকে এত সুন্দর একটা জীবন দিয়েছেন, সে জীবনে একটা ধাক্কা সামলাতে না পেরে বেঁচে থাকার স্বাদ হারিয়ে ফেলছ। কি বোকা তুমি! আজ থেকে লড়াই করতে শিখো। পিছনে ফিরে তাকাবে না, একদমই না। আত্মবিশ্বাসী সংগ্রামী হও। বড় করে শ্বাস নিয়ে আস্তে আস্তে নিঃশ্বাস ছাড়ো। নিজেকে এমনভাবে প্রতিষ্ঠিত করো যেন আজ যারা তোমাকে মূল্যায়ন করছে না, তারাই তোমাকে একদিন মাথায় তুলে রাখবে। এগিয়ে যাও, অনেক দূর যাও। পথের মাঝে কাঁটা দেখে পিছনে ফিরে এসো না। কাঁটা যদি সরাতে বা উপরে ফেলতে না পারো, তাহলে কাঁটায় পা ক্ষত বিক্ষত করে হলেও সামনে এগিয়ে যাবে। তুমি পারবে। তামজিৎ কথাগুলো বলেই থামল, দীর্ঘশ্বাস ফেলল। তারপর পুনরায় হাসি মুখে টেনে শান্ত স্বরে বলল, আত্মহত্যা সব কিছুর সমাধান না। মরে গেলে তো হেরে গেলে। জীবন একটাই, বাঁচার মতো বাঁচতে পারলেই তুমি সুখী। নিহা ঠোঁটের কোণে হাসি টানল, মাথা নাড়ল, অর্থাৎ হ্যাঁ। তুই এবার রেস্ট কর, আমরা আসি। কাল ছেড়ে দিবি তোকে, তারপর বাসায় গিয়ে দেখা করে আসবো। তারিনের কথা শেষ হতেও উঠে দাঁড়ালো। তামজিদের উদ্দেশ্যে বলল, চলুন। তামজিদ কিছু বলার আগে নিহা শান্ত বাক্যে বলে উঠল, আমার কিছু কথা আছে। এরই মধ্যে রুমে ঢুকলো নিহার মা বাবা। দরজার দিকে তাকাতে নিহার চোখে মুখে রাগ, ক্ষোভ, অভিমান ফুটে উঠল। ঘৃণায় চোখ নামিয়ে নিল। মুখ অন্যদিকে ঘুরিয়ে শান্ত স্বরে বলল, তারও ওনাদের এখান থেকে চলে যেতে বল প্লিজ। আমাকে একটু আমার মতো শান্তিতে থাকতে দিতে বল। ওনারা আমার মা বাবা। আমি চাই না তারা আমার চোখে ওনাদের প্রতি সম্মান ভালোবাসার বদলে ঘৃণা দেখুক। নিহার কাছে এগিয়ে আসতে নেওয়া সরে গিয়ে অন্য পাশে দাঁড়ালো। নিহার মা এসে নিহার হাত জোড়া পেঁচিয়ে ধরলেন। কান্নারত স্বরে বলতে লাগলেন, আমাকে ক্ষমা করে দে মা, আমার ভুল হয়ে গেছে। আমি তোর মা হিসেবে সত্যি অযোগ্য। আমাকে ক্ষমা করে দে। এতগুলো বছর তোকে যে শাসন অবহেলায় বড় করেছি, সেই ভুলের কোনো ক্ষমা হয় না জানি, তবু ক্ষমা চাইছি মা। আমার দিক থেকে এভাবে মুখ ঘুরিয়ে রাখিস না। নিহা তবুও কোনো টু শব্দ করল না, বরং আলতো করে মাহির থেকে হাত সরিয়ে নিল। এবার আসলেন নিহার বাবা। নিহার মায়া মাথায় হাত বুলিয়ে বলতে লাগলো, আমার দিক থেকে অন্তত মুখ ঘুরিয়ে রাখিস না মা। তোকে দিয়ে আমাদের কত স্বপ্ন ছিল, কত আশা ছিল। তোর ভালোর জন্যই তো তোর মা তোকে একটু একটু বকাঝকা করতো, শাসন করতো। তাই বলে তুই এত বড় সিদ্ধান্ত নিবি? আমাদের জন্য কি তোর একটু মায়া হলো না? নিহা হাসলো, হাসতে হাসতে বলল, মায়া? তাও আবার তোমাদের জন্য? কেন হবে বলো তো? আমাকে ফাঁসির দড়িতে ঝোলানোর মতো ভালো করতে চাইছিলে না, তাই না? আচ্ছা বাবা, তুমি বলো তো, মা আমাদের সাথে কবে ঠিক করে কথা বলেছে? আমার সাথে বন্ধুর মতো আচরণ করেছে? আমার ভালো মন্দ ভালো লাগা বুঝেছে? আমার চুল বেঁধে দিয়েছে? কখনো স্কুলের গল্প শুনতে চেয়েছে? যখন থেকে স্কুল ভর্তি হয়েছি তখন থেকে একা একা ড্রেস পরেছি, জুতা পরেছি, তারপর স্কুলের জন্য বেরিয়েছি। তাও কখনো দারোয়ান চাচার হাত ধরে, নয়তো ড্রাইভার চাচার হাত ধরে। তোমার মনে পড়ে বাবা, তুমি কবে আমাকে হাত ধরে স্কুল নিয়ে গিয়েছিলে? আমার সাথে বসে গল্প করেছিলে? মনে পড়ে? পড়ে না তাই না? আমারও মনে পড়ে না। আচ্ছা মা, তোমার মনে পড়ে আমাকে শেষ কবে ভাত খাইয়ে দিয়েছিলে? আমার যখন বয়স 4, তখনই বিছানা আলাদা করে দিলে। কেন মা? আমার কি মন চায় না তোমাকে জড়িয়ে ধরে ঘুমাতে? তোমাদের কাউকে পাশে পাইনি কখনো, পাবো কি করে? তোমরা তোমাদের চাকরি নিয়ে ব্যস্ত। আমার শরীর খারাপ করলে কখনো আমার মাথার পাশে বসে এভাবে হাত বুলিয়েছ বাবা? মা, তুমি কখনো আমার জন্য রাত জেগেছিলে? মনে পড়ছে না আপাতত। আমার পড়ালেখায় কখনো হেল্প করেছিলে আমাকে? শুধু রেজাল্টের বেলায় যত অভিযোগ শুনেছি। অ্যাডমিশন টেস্টের জন্য কত রাত জেগেছি, পড়েছি, তখন তো একদিনও জিজ্ঞেস করনি আমি কি পড়ছি, কিভাবে পড়ছি, প্রিপারেশন কেমন। তারপর যখন কোথাও চান্স হলো না, তখন আসলে আমাকে জন্ম দেওয়া নাকি তোমাদের ভুল হয়েছে, সেসব শোনাতে। জানো মা, তুমি শুধুই আমার জন্মদাত্রী না, আর কিছুই না। একমাত্র বায়ু বাদে আমার আপনজন কেউ ছিল না। বায়ু ছিল আমার একমাত্র ভালো খারাপের সঙ্গী। আমার ভাই আমার বাবা মা দুজনের অভাব পূরণ করেছে, কিন্তু সেই ভাইকেও তোমরা দূরে পাঠিয়ে দিলে, শুধুমাত্র তোমাদের স্বপ্ন আশা পূরণ করতে। আর কিছু বলতে মন চাইছে না। প্লিজ তোমরা এখান থেকে যাও, প্লিজ যাও। তোমাদের আর সহ্য হচ্ছে না। যাও না। যাচ্ছ না কেন? নিহা কথাগুলো বলতে বলতে কাঁদছিল। কাঁদতে কাঁদতে হিচকি উঠে গেছে। এবার পাগলের মতো চিৎকার করে শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে। নেওয়াজ নিহাকে বুকে জড়িয়ে শান্ত করার চেষ্টা করছে।
তারিন পাশে বসে নিহার মাথায় হাত বোলাচ্ছে। তারিনও কাঁদছে। মেয়েটার মনে কত কষ্ট চেপেছিল, অথচ এই 3 বছরে একদিনও বুঝতে দিল না। নেওয়াজও কাঁদছে। নিহা চিৎকার করে কাঁদছে আর বারবার বলছে, আমি কেন মা বাবার ভালোবাসা পেলাম না, তাদের ভালোবাসা সাপোর্ট পেলাম না? কি দোষ ছিল আমার? কেন আমাকে ভালোবাসলে না মা? কেন আমাকে বুঝলে না? কেন বুঝলে না আমাকে? নেওয়াজ কিছুই বলছে না। কাঁদুক, যত কষ্ট আছে কেঁদে ভাসিয়ে দিক। নিহা নেওয়াজকে শক্ত করে জড়িয়ে ধরে বলছে, আপনি ছাড়া আমার কেউ নেই। আমাকে ছেড়ে যাবেন না। আমাকে আদর করবেন, অনেক অনেক ভালোবাসবেন। আমাকে আপনার বুকে আগলে রাখবেন, ভরসা দিবেন, আর কিচ্ছু চাই না। ছোট থেকে আমার কোনো কিছুর অভাব ছিল না জানেন, ভালোবাসার অভাব ছিল শুধু। আমার ভালোবাসার অভাব পূরণ করে দিবেন, আমাকে ছেড়ে যাবেন না। নেওয়াজ নিহাকে বুকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলাতে বুলাতে শান্ত স্বরে বলল, যাব না, কোথাও যাব না, কোনো দিনও যাব না। তোমার ভালোবাসার অভাব আমি পূরণ করে দিব। কোনো দিন কোনো কিছুর অভাব তোমাকে ছুঁতে পারবে না। আমি আসি তো, তোমার আসি, তোমারই থাকবো। আমার বুকে এভাবে আগলে রাখবো। তামজিদ ডাক্তার নিয়ে আসতে আসতে নিহা জ্ঞান হারিয়েছে। তারিনের মাথা ঘোরাচ্ছে। তামজিদ তারিনকে এক হাতে বুকে জড়িয়ে ধরে পাশে দাঁড়িয়ে। ডাক্তার নিহাকে দেখে চেক আপ করে বলল, অতিরিক্ত প্রেশার, জ্ঞানে হারিয়েছে। চিন্তার কিছু নেই। ডাক্তার চলে যেতে তামজিদ নেওয়াজের উদ্দেশ্যে বলল, আমি তারিনকে নিয়ে বাসায় যাই, তুমি সব সামলাতে পারবে তো? নেওয়াজও সায় দিল। তামজিদ পুনরায় বলল, তাহলে কাল সকালে আসবো আবার। নেওয়াজ উঠে দাঁড়ালো, বলল, কাল কাজে নিয়ে আসবে একেবারে। তামজিদ আর তারিন দুজনেই অবাক হলো। আকাশ থেকে যেন পড়ল। তারিন অবাক সুরে প্রশ্ন করলো, কাজে কেন? নেওয়াজ হাসলো, বলল, কেন আবার? তোমার বান্ধবীকে আমার বউ বানানোর জন্য। তারিনের মুখটা হা হয়ে গেল। তামজিদ কপাল কুঁচকে জিজ্ঞেস করলো, এখানেই? নেওয়াজ হেসে জবাব দিল, হ্যাঁ এখানেই। আমাদের বিয়েটাই হসপিটালে হলে হসপিটালের এই রুমটা সহ বিয়েটাও স্মরণীয় হয়ে থাকবে, বুঝলে? তামজিদ তারিন দুজনেই একসাথে হেসে ফেলল। নেওয়াজ বলল, আমি চাই না নিহু আবার ওই বাসায় যাক, যে বাসায় নিহু অবহেলায় বেড়ে উঠেছে। যাদের জন্য নিহুর আজ এই অবস্থা, তাদের ছায়া নিহুর গায়ে পড়ুক, আমি চাই না। তামজিদ নেওয়াজের কাঁধে হাত রেখে ভরসা দিয়ে বলল, অল দ্য বেস্ট ব্রো, আমরা আছি তোমাদের পাশে। তারিন হেসে বলল, তাড়াতাড়ি বাসায় চলুন মাস্টার মশাই, গিয়ে আমাকে শাড়ি সিলেক্ট করা লাগবে। কাল আমার বেস্ট ফ্রেন্ডের বিয়ে বলে কথা, না সাজলে হবে? তামজিদ মুখ টিপে হাসে। নেওয়াজের উদ্দেশ্যে বলল, বুঝলে নেওয়াজ, এবার থেকে একটু সাবধানে থাকবে। কি আপদ গাড়ে উঠাচ্ছ টের পাবে হাড়ে হাড়ে। নিজের ইচ্ছে কোরবানি হওয়ার জন্য তোমাকে অগ্রিম ধন্যবাদ। নেওয়াজ হা হা করে হেসে দিল। তারিন রেগে বোম হয়ে উঠল। তামজিদ সেদিকে এক নজর তাকিয়ে মিনমিনে বলল, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বোম ব্লাস্ট হলো বলে, আল্লাহ বাঁচাও আমাকে, বলে এক দৌড় লাগালো। তামজিদের এমন দৌড়ে যাওয়া দেখে তারিন রাগ করে আর থাকতে পারল না, হেসে দিল। হাসপাতালের বেডে বিয়ে হচ্ছে, এ প্রথম দেখছে তারিন। শুধু দেখছে না, শুনছেও এই প্রথম। নেওয়াজকে অবশ্য তামজিদ একবার বলেছিল নেওয়াজের বাসা বিয়ের অনুষ্ঠান করার জন্য, অথবা কাজে অফিসে নিয়ে গিয়ে, কিন্তু নেওয়াজ রাজি হয়নি। নিহার বিপি লো হয়ে আছে, শরীরও বেশ দুর্বল। ডাক্তার জানিয়েছে যদি মাথা ঘুরে পড়ে যায় তাহলে স্ট্রোকে ঝুঁকি আছে। তাই নেওয়াজ কোনো রকম রিস্ক নিতে চায় না। এখানেই বিয়ে হবে, তারপর নিহার শরীর যতদিন সম্পূর্ণ সুস্থ না হবে ততদিন হসপিটালে থাকবে। তাই আর কেউ জোর করেনি। নিহা লাল রঙের একটা 3 পিস পরেছে, ওড়না দিয়ে ঘোমটা দিয়ে আছে, আর নেওয়াজ লাল রঙের পাঞ্জাবি পরেছে। কাজের সাথে কিছু একটা নিয়ে কথা বলছে। তামজিদ আর তারিন ম্যাচিং করে সাদা রঙের শাড়ি পাঞ্জাবি পরেছে। নিহার ঠোঁট জোড়ে রয়েছে বিশাল হাসি। নিহার বাবা মাকেও নেওয়াজ জানিয়েছে, যতই হোক নিহার বাবা মাকে ছাড়া তো আর বিয়ে হবে না। নিহার মা বাবা প্রস্তাবে রাজি হয়েছে, অনেক আগেই এসে পড়েছে এখানে। নিহার ভাই আফসানের সাথেও নেওয়াজ কথা বলেছে, সেও মত দিয়েছে। সব মিলিয়ে নিহা বেশ খুশি। খুশিতে নাচতে ইচ্ছে করছে, কিন্তু পারছে না। তারিন নিহার পাশে বসে পিস পিস করে বলল, অনুভূতি কেমন নিহু? তোর বিয়ের সময় তোর অনুভূতি কেমন ছিল? তারিন তামজিদের দিকে একবার তাকিয়ে বলে উঠল, বুইড়া বেটারে বিয়ে করার কোনো ইচ্ছে আমার ছিল না, তবুও করতে হইল। তামজিদ কথাটা শুনে ফেলল। দেরি না করে তারিনের দিকে বেশ ঝুঁকে পিস পিস করে উত্তর দিল, দেখো তোমার কি সোনায় সোহাগা কপাল। বুড়ে বেটারে বিয়ে করতে চাওনি বলেই আজ তার বাচ্চার মা হতে যাচ্ছ। বাবু এবার বুড়া কালেই এত জোর, তাহলে জোয়ান হলে কি হতো, সামলাতে পারতে যান। তারিন ডোক গিলতে গিয়ে তালুতে উঠে গেল। কাশতে কাশতে তামজিদকে বকা শুরু করলো। নিহা বেচারি মুখ চেপে বহু কষ্টে হাসিটাকে কন্ট্রোল করছে। অন্য সময় হলে হাসতে হাসতে গড়াগড়ি খেত, শুধু নেওয়াজের ভয়ে চুপ করে হাসছে। তামজিদ বাঁকা হাসলো। পুনরায় চোখে মুখে দুষ্টমির ছল এনে বলল, জান আদর লাগবে? আদর খেলে কাশি কমে যাবে, আসো একটু আদর করে দেই।
মা, চরম অসভ্য লোক বলে তারিন তামজিদকে দু হাতে ঠেলে দূরে সরালো। নিহা হাসতে হাসতে একবার নেওয়াজের গায়ের উপর পড়ছে তো একবার তারিনের গায়ের উপর পড়ছে। তারিন আবার রাগে নিহাকেও ধাক্কা দিয়ে ফেলে দিয়ে উঠে দাঁড়ালো। মুখ গোমরা করে বুকে হাত গুজে দাঁড়িয়ে রইল। তামজিদ গিয়ে পাশে দাঁড়ালো, কাঁধ দিয়ে তারিনের কাঁধে ধাক্কা দিয়ে বলল, আদর খাবা পাখি? তারিন আগুন চোখে তাকালো। তামজিদ তা দেখে দাঁত কেলিয়ে হেসে বলে, এভাবে তাকিও না পাখি, হার্টের ব্যথা শুরু হয়ে যাবে। তামজিদের দাঁত কেলানো দেখে তারিনা নিজেকে সামনে রাখতে পারল না, হেসে দিল। সাথে তামজিদও হেসে এক হাতে তারিনকে সামান্য জড়িয়ে ধরে দাঁড়ালো। কাজের সাথে সব বোঝাপড়া হতে বিয়ে শুরু হলো। নিহার মা বাবাও উপস্থিত আছে। বিয়ে শেষ হতে নিহার বাবা নিহাকে নেওয়াজের হাতে তুলে দিয়ে বলল, আমি তো আমার মায়ের যত্ন করতে পারিনি, ওকে ভালোবাসা দিতে পারিনি। তুমি আমার মেয়েটাকে সামলে রেখো, যত্নে রেখো। নেওয়াজ শান্তে বাক্যে বলল, আপনারা ওকে জন্ম দিয়েছেন, এই জন্য হলো আমি আপনাদের যথাযথ সম্মান করব। কিন্তু ওর প্রতি যে অন্যায় করেছেন তার জন্য কখনো ক্ষমা করতে পারবো না আঙ্কেল। আর রইল নিহার কথা, ও আমার ব্যক্তিগত গোলাপ ফুল। গোলাপ যেমন গাছে খুব যত্ন থাকে, আবার যখন যেটা কেউ ছিঁড়ে ফেলতে আসে তখন কাটার ভয়ে খুব যত্ন করে সাবধানে ছিঁড়ে। ও আমার কাছে ঠিক ততটুকু যত্নে থাকবে যতটুকু যত্নে থাকলে একটা মেয়ে 1000 বছর বেঁচে থাকার স্বাদ জন্মায়। নিহার প্রশান্তির চোখে ছেলেটার দিকে তাকিয়ে আছে। একজন মানুষ এত নিখুঁতভাবে ভালোবাসতে পারে? নেহা উপলব্ধি করলে উপরওয়ালা কাউকে ঠকায় না, কোনো না কোনো দিক দিয়ে মানুষকে সম্পূর্ণটাই দেয়। শুধু ধৈর্য ধারণ করতে হয় সঠিক সময়ের। তামজিদ আবার তারিনকে ফিসফিস করে বলল, শোনো পাখি। কি শুনবো? তোমার বাবাও তো আমাকে বিয়ের সময় বলেছিল তোমাকে সুখে রাখতে, তাই তো? তারিন কথাটার মানে বুঝল না, প্রশ্নোত্তর চোখে তাকিয়ে বলল, এই প্রশ্ন কেন? তামজিদ নাসরবান্দার মতো বলল, আরে বলো না, বলেছিলি কিনা? তারিন ভাবুক মুখশ্রী নিয়ে মাথা নাড়ালো, অর্থাৎ হ্যাঁ। তারপর তামজিদ অসহায় মুখ করে বলে উঠল, কিন্তু তোমার বাবা তো এটা বলেনি যে বাবা আমার মেয়ে জ্বালা যন্ত্রণা সহ্য করে তুমিও সুখে থেকো। তারিন কথাটার মানে বুঝতে পারল না, তাই প্রশ্ন করার জন্য মুখ খুলো বন্ধ করে ফেলল। চোখ দুটো বড় বড় করে ফেলল। চোখ মুখ খিচে তাকালো তামজিদের দিকে। প্রতি উত্তরে তামজিদ মিষ্টি হাসি উপহার দেয়, কিন্তু ততক্ষণে তারিন রেগে আগুন হয়ে গেছে, কিছু না বলে চুপ হয়ে গেল। তামজিদ বেশ বুঝতে পারছে আগুন নিভানো এত সহজ না। বিয়ে শেষ হতে যে যার মতো বাসা চলে গেল। তামজিদ যাওয়ার আগে নেওয়াজের কানে কানে বলল, বিয়ে তো হসপিটালে করলে, এখন কি বাসরটাও এখানে করার ইচ্ছে নাকি নেওয়াজ বাবু? নেওয়াজও ফিসফিসিয়ে বলল, তুমি যদি ব্যবস্থা করে দিতে পারো তাহলে আমি রাজি। তুমি রাজি থাকলে এক্ষুনি ব্যবস্থা করে দিব। নেওয়াজ হেসে উঠল, বলল, তোমরা না গেলে শুরু করব কিভাবে বলো? তাই তুমি গিয়ে নিজের বউ সামলাও, আমি আমার বউকে সামলে নিব। তামজিদ হেসে বিদায় নিয়ে চলে আসলো। গাড়িতে উঠেই দেখলো তারিন পিছনের সিটে বসেছে। দেখে তামজিদ কপাল কুঁচকে জিজ্ঞেস করলো, স্বামীর সাথে রাগ করে সিট আলাদা করে ফেললে? তারিন উত্তর দিল না। তা দেখে তামজিদ বেশ হেসে নরম সুরেই বলল, ও পাখি, পাখি রে পাখি, ও পাখি, শোনো, একটু শোনো বলি। তারিন চুপ। তামজিদ পুনরায় আগের ন্যায় বলে উঠল, সামনে এসে বসো পাখি, আর রাগ করে থেকো না, বাবা মাকে আলাদা দেখে আমাদের বেবি কিন্তু খুব রাগ করবে। তারিন তবুও চুপ করে রইল। তামজিদ এবার মুচকি হাসল। তারপর নিচে গিয়ে তারিনকে কোলে তুলে নিতে নিতে বলল, কোলে উঠতে চাও, মুখে বললেই তো হতো, এভাবে গাল ফুলিয়ে ঢং করার কি দরকার ছিল পাখি? তারিন ভয় পেয়ে তামজিদের গলা শক্ত করে ধরে আছে, চেঁচিয়ে বলল, আমাকে তাড়াতাড়ি নামান, যদি পড়ে যায় কি হবে ভাবতে পারছেন? তামজিদ আরও শক্ত করে তারিনকে ধরে বলে উঠল, আমি থাকতে আমার পাখি আর পাখির বাচ্চার কিচ্ছু হতে দিব না, আমার প্রতি কি এই বিশ্বাস নেই? তারিন তামজিদের গলা জড়িয়ে ধরে বলল, নিজের প্রতিই বিশ্বাস নেই, কিন্তু আপনার প্রতি 100 ভাগ বিশ্বাস আছে। তামজিদ তারিনকে সিটে বসিয়ে দিয়ে তারিনের কপালে চুমু খেয়েই বলল, এই ছোট পাখিটা কয়দিন পর মা হয়ে যাবে, কল্পনাই করতে পারি না আমি। একটা ছোট্ট প্রাণের জন্ম দিবে, সেই প্রাণ আমাদের চোখের সামনে বেড়ে উঠবে, হাঁটি হাঁটি পা পা করে সারা বাড়ি দৌড়ে বেড়াবে, ছোট ছোট আঙ্গুলে আমার হাত ছুঁয়ে দিবে। আমার বুকে দুটো প্রাণ একসাথে নিয়ে বাঁচবো আমি, শান্তির ঘুম ঘুমাবো। কত সুখের দিন আমার জন্য অপেক্ষা করছে বলো তো? সেই দিনগুলো কবে আসবে? অপেক্ষারা বাদ মানছে না তো। তারিনের এতক্ষণে সব রাগ ধুয়ে মুছে একাকার হয়ে গেল। বলল, ইনশাল্লাহ সুখের দিন খুব শীঘ্রই আসবে। তামজিদ তারিনের কপালে দ্বিতীয়বার চুমু খেয়ে গিয়ে নিজের সিটে বসলো। তারপর রওনা হলো নিজ গন্তব্যে। তারিন নিজের পেটে হাত রেখে সিটে মাথা হেলিয়ে চোখ বুজে রইল। 8 মাসের বড় পেট নিয়ে যখন চোখের সামনে তারিন পা পিছলে ওয়াশরুমে পড়ে গেল,
তখন মনে হলো এই বুঝি ওর বেঁচে থাকার সময় ফুরিয়ে এসেছে। জোরে চিৎকার করারও সুযোগ পেল না। নিচে পড়ে যাওয়ার টাইমে বেসিনের সাথে মাথায় আঘাত লাগলো। নিচে পড়ে যাওয়ার পর এক মুহূর্তে চোখ খুলে রাখতে পারল না। চোখ জোড়া বন্ধ হয়ে আসার আগে শরীরে সমস্ত শক্তি সঞ্চয় করে অস্পষ্ট স্বরে মাস্টার মশাই বলে ডেকে উঠল। তারপর চোখের সামনে সবকিছু অন্ধকার হয়ে আসে। তামজিদ তারিনকে ওয়াশরুমে ঢুকিয়ে দিয়ে ছাদে গিয়েছিল জামা কাপড় আনতে। রুমে ঢুকে একবার তারিন বলে ডাকলো, কিন্তু ওপাশ থেকে শব্দ আসলো না। তামজিদ বাসায় থাকলে তারিনকে নিয়ে একসাথে গোসল করে। আজকেও তার ব্যতিক্রম ছিল না। গোসল করার জন্যই ছাদে জামা কাপড় আনতে গিয়েছিল। আর তারিন টয়লেট ব্যবহারের জন্য আগে ঢুকেছে। তামজিদ পুনরায় একবার ডেকে বলে উঠল, তোমার হয়েছে? তাহলে আমি ঢুকি। এবারও ওপাশ থেকে শব্দ আসলো না। ভিতর থেকে পানির শব্দ ভেসে আসছে। তা শুনে তামজিদ ভাবল তারিন পানির শব্দে হয়তো শুনতে পাচ্ছে না, তবুও মনের মধ্যে খসখস করছে একটু। তাই একদম দরজার কাছে গিয়ে দরজাটা হালকা খুলে ডাকলো, ও সোনা, শুনতে পাচ্ছ? আসবো? না, এবারও কোনো রকম শব্দ কানে আসলো না। তামজিদ এবার পুরো দরজাটা খুলে ফেললো। নিচের দিকে চোখ যেতে কয়েক পা পিছিয়ে গেল। মাথা বন বন করে ঘুরতে শুরু করলো। ওয়াশরুমে সারা ফ্লোর জুড়ে রক্তের ছড়াছড়ি। তারিনের পরনে জামাটাও রক্তে লাল হয়ে আছে। মেয়েটার কোনো হুঁশ নেই। একদম চুপচাপ হয়ে শুয়ে আছে ফ্লোরে। কি আশ্চর্য, এভাবে শুয়ে আছে কেন? ওর তো ঠান্ডা লেগে যাবে। উফ, আর পারল না এই দৃশ্য সহ্য করতে। গলা দিয়েও শব্দ বের হচ্ছে না। হাত পা যেন চলছে না। কি হলো? শরীর কি অবশ হয়ে গেল? মস্তিষ্ক কি কাজ করছে না? স্বপ্ন দেখছে? এটা কি স্বপ্ন? এমন বিদঘুটে একটা স্বপ্ন হতে পারে? আবার চোখ মেলে তাকাতে কেমন যেন বুকের ভিতর প্রচণ্ড ব্যথায় কাতর হয়ে গেল। শরীরের সমস্ত শক্তি দিয়ে তারও বলে চিৎকার করে উঠল। কোনো রকমে গিয়ে তারিনকে আগে কোলে তুলে নিল। সাথে সাথে হাতটা রক্তে মেখে যায়। তামজিদের চিৎকার শুনে তানহা, তারিনের মা, আমজাদ সাহেব সবাই হন্তদন্ত হয়ে দৌড়ে এলেন। ওনারা সবাই একসাথে ড্রয়িং রুমেই ছিলেন। তামজিদের চিৎকার শুনে একসাথে দৌড়ে আসলেন। তারিনের যখন 6 মাস তখন থেকে তারিনের মা এখানে এসে থাকেন। তানহাও প্রায় 15 দিন যাবৎ এখানে এসেছে। সবাই মিলে তারিনকে একদম পুতুলের মতো যত্নে রেখেছিল। আর আজ হঠাৎ কী থেকে কি হয়ে গেল? তারিনের মা একমাত্র মেয়ের অবস্থা দেখে কান্নায় ভেঙে পড়লেন। তানহাও কাঁদছে। তামজিদ তারিনকে বুকে চেপে ধরল। তানহা তাড়াতাড়ি নিজের গায়ের ওড়না দিয়ে তারিনের মাথা পেঁচিয়ে দিল। তানহা চিৎকার করে আমজাদ সাহেবের উদ্দেশ্যে বলল, বাবা, তাড়াতাড়ি গাড়ি বের করতে বলো। আমজাদ সাহেব ছুটলেন সেদিকে। তানহা এবার তামজিদকে উদ্দেশ্য করে বলল, ভাই, ওর প্রচণ্ড ব্লিডিং শুরু হয়েছে। তাড়াতাড়ি ওকে হসপিটালে নিয়ে যেতে হবে। এখন এভাবে ভেঙে পড়ার সময় নয়। তাড়াতাড়ি চল ভাই। তামজিদের কান্না অবধি কথাগুলো যেতে তামজিদ উঠে দাঁড়ালো। তারিনকে ভাজাকোলা করে তুলে ছুটল গাড়ির দিকে। তামজিদ তারিন সহ গাড়িতে উঠে বসলো আমজাদ সাহেব, তারিনের মা। ও কাকা, তাড়াতাড়ি চালান। আর কত দূর? আল্লাহ, রাস্তা শেষ হয় না কেন? আল্লাহ, তুমি এমন কেন করলা? কি পাপ করেছিলাম আমি? আমার পাপের এইভাবে শাস্তি দিলা? ও বাবা, কি করব আমি? কি হবে এখন? আমার বউ, আমার তারিন, আমার ছোট্ট প্রাণ। তামজিদ কিছুক্ষণ পর পর ড্রাইভারের উদ্দেশ্যে এভাবে তাড়া দিচ্ছে, আর তারিনকে বুকে আঁকড়ে ধরে যা মুখে আসছে বলে যাচ্ছে। পাগলের প্রলাপ যাকে বলে। প্রায় 20 মিনিটের মাথায় ওরা এসে পৌঁছালো হসপিটালে। হসপিটালের ভিতরে ঢুকতে নার্সরা এসে তারিনের অবস্থা দেখে আটকে উঠল। তাড়াতাড়ি গিয়ে ডাক্তারকে ডেকে নিয়ে আসে। ডাক্তার এসে তারিনের অবস্থা দেখে তাড়াতাড়ি পালস চেক করলো। তামজিদ অস্পষ্ট স্বরে জিজ্ঞেস করলো, ও বেঁচে আছে আঙ্কেল? বেঁচে আছে, তবে বলেই তিনি থেমে গেলেন। তারপর আতঙ্কিত সুরে নার্সদের উদ্দেশ্যে বললেন, ও মাই গড, নার্স, তাড়াতাড়ি ওটি রেডি করো, ওকে নিয়ে যাও। জুনিয়র ডাক্তার নার্সরা তারিনকে নিয়ে যাওয়ার সময় তামজিদ তারিনের হাত ধরে পাগলের মতো হাউমাউ করে কাঁদছিল। ডাক্তার ইউসুফ তামজিদকে খুব ভালো করেই চিনেন, কারণ তিনি আমজাদ সাহেবের বন্ধু। তামজিদের অবস্থা দেখে আমজাদ সাহেব ডাক্তার ইউসুফের হাত জোড়া পেঁচিয়ে ধরে কেঁদে দিলেন। কান্নারত স্বরে বললেন, আমার মেয়েটা যেন কিছু না হয় দেখিস। ইউসুফ সাহেব মিনমিন স্বরেই বললেন, আল্লাহকে ডাকো, তারিনের অবস্থা মোটেও ভালো নয়, যে কোনো খবরের জন্য প্রস্তুত থাকো, বলেই তিনি চলে গেলেন। তামজিদ হাঁটু ভেঙে বসে পড়ল। আমজাদ সাহেব গিয়ে ছেলের কাঁধে হাত রাখতে তামজিদ বাবাকে জড়িয়ে ধরল। হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলল, বাবা, আমার বউ, আমার বাচ্চা, আমার তারিন, আমি কিভাবে বাঁচবো বাবা? আমি কিসের জন্য বাঁচবো? কত যত্ন করে আমার ঘরের পুতুলকে সাজিয়ে রেখেছিলাম। আজ সেই পুতুল ভেঙে টুকরো টুকরো হয়ে গেল, অথচ আমি কিছুই করতে পারলাম না। সব আমার জন্য হয়েছে, তাই না বাবা? সব দোষ আমার। আমি আমার চাঁদকে যত্নে রাখতে পারিনি। আমি ব্যর্থ স্বামী, আমি ব্যর্থ পুরুষ, বলে আবার কাঁদতে লাগলো। এরই মধ্যে তানহা এসে পৌঁছালো, সাথে রিহাব, রাফি, রামিমও এসেছে। তামজিদের পাগলের মতো অবস্থা দেখে ওরা তিনজন দৌড়ে আসলো এদিকে।
তামজিদকে শান্ত করার জন্য ব্যস্ত হয়ে পড়ল। তানহা তারিনের মাকে সামলাচ্ছে। রিহাব তামজিদকে চেয়ারে বসাতে বসাতে সান্ত্বনা দিয়ে বলল, কাঁদিস না ভাই, আমাদের বোনের কিচ্ছু হবে না, ও একদম ঠিক হয়ে যাবে। রাফিও তালে তাল মিলিয়ে বলল, ছোটবেলা থেকে বোনের অভাবে বড় হয়েছি, কত আফসোস করেছে একটা বোন নেই বলে। এত বছর পর এসে আল্লাহ আমার বোনের অভাব পূরণ করেছিল। উপরওয়ালা দিয়ে আবার নিশ্চয়ই কেড়ে নিবে না বল। একদম চিন্তা করিস না, আমার বোন একদম ঠিক হয়ে যাবে দেখিস, বলে রাফিও কেঁদে দিল। সবার চোখেই পানি। এভাবেই কেটে গেল কিছু সময়। সবাই অপেক্ষা ও বিধিগ্রস্ত চেহারা পানে বসে আছে করিডোরে। তারিনকে ওটিতে নেওয়া হয়েছে মিনিট 20 হবে। তামজিদ এখনও কাঁদছে। চোখের জলে সবকিছু ধোঁয়াশা হয়ে আসছে, তবুও কাঁদছে। হঠাৎ করে ওটি রুম থেকে তামজিদের ডাক পড়ল। ইউসুফ সাহেব তামজিদের কাঁধে হাত রেখে বলে উঠলেন, তারিনের ডেলিভারি এক্ষুনি করাতে হবে, নয়তো আমার মা বাচ্চা কাউকে বাঁচাতে পারবো না। তামজিদ শুধু অশ্রুসিক্ত নয়নে তাকালো, কিছু বলতে পারল না। রাফি প্রশ্ন করলো, তারিনের অবস্থা কেমন এখন, আর বেবি ঠিক আছে তো? ইউসুফ সাহেব তামজিদকে পুনরায় প্রশ্ন করলো, তুমি কাকে চাও? তামজিদ প্রশ্ন উত্তর চোখে তাকালো। কাকে চাই মানে? তাহলে কি বাবা হওয়ার স্বপ্ন এখানেই শেষ করতে হবে? তামজিদ থেমে থেমে প্রশ্ন করলো, মানে? ডাক্তার জানালেন, মা বা বাচ্চা, তুমি কাকে চাও? তামজিদ এক পা পিছিয়ে পড়ল। মাথার উপর আকাশটা যেন ভেঙে পড়েছে। কি আশ্চর্য, এই 8 মাসে সব শখ আহ্লাদ আনন্দ স্বপ্ন বিসর্জন দিতে হবে, আর মেয়েটা যে সুখের জন্য নিজের স্বপ্ন বিসর্জন দিল, তার কি হবে? কিভাবে মনকে মানাবে? মা বাবা হওয়ার স্বপ্নটা এভাবে ভেঙে দিল। নিয়তি এত নিষ্ঠুর কেন? 5 বছরের একটা মেয়ে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজের ক্যাম্পাসে ছুটে বেড়াচ্ছে। তার পিছু পিছু দৌড়াচ্ছে তামজিদ। মেয়েটা হাসছে আর বলছে, আমাকে ধরতে পারবে না, বলে হাসতে হাসতে দৌড়াচ্ছে। তামজিদ কিছু দূর গিয়ে থেমে গেল, বুকে হাত দিয়ে বসে পড়ল। মেয়েটা হঠাৎ পিছন ফিরে তামজিদকে বসে পড়তে দেখে থেমে যায়। ভয় পেয়ে দৌড়ে আসলো। তামজিদ গালে হাত রেখে ভয় পাওয়া শুরু প্রশ্ন করল, তোমার কি কষ্ট হচ্ছে বাবা? কোথায় কষ্ট হচ্ছে? মাম্মাকে ডাকবো? মাম্মা তো ডাক্তার, তোমাকে একদম ঠিক করে দিবে। দাঁড়াও, আমি মাম্মাকে ডাকছি। মেয়েটার কথা শুনে তামজিদ হেসে ফেলল। মেয়েকে একটা নিজের বুকে মিশিয়ে নিয়ে চুমু খেলো কপালে। এই তো তার প্রাণ, বেঁচে থাকার সম্বল। এই প্রাণ থাকলে সুস্থ হওয়ার জন্য কোনো ডাক্তার কবিরাজ কিচ্ছু লাগে না। তামজিদ হালকা হেসে বলে উঠল, এই যে আমার রিনতাহা এসে পড়েছে, আমার আর কোনো কষ্ট নেই। আমার মা থাকতে আমি কষ্টে থাকবে, এটা কখনোই হবে না। রিনতাহা হেসে তামজিদের চুলগুলো এলোমেলো করে দিতে দিতে বলল, তুমি খুব দুষ্ট হয়ে গেছো বাবা, মাম্মাকে বলবো তোমাকে পিট্টি দিতে। তামজিদ পুনরায় হেসে ফেলল। ঠোঁট উল্টে বলল, আমার ভুল হয়ে গেছে ম্যাডাম, আমাকে ক্ষমা করে দিন। এবার বাবা মেয়ে একসাথে হেসে উঠল। তামজিদ রিনতাহার হাত ধরে উঠে দাঁড়ালো, বলল, চলো, ভিতরে অনুষ্ঠান শুরু হয়ে যাবে। তুমি মামার অনুষ্ঠান দেখবে না? রিনতাহা মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ দেখবো তো, চলো চলো, বলে তামজিদের হাত ধরে দৌড় শুরু করলো। মেয়েটা এত চঞ্চল হয়েছে, একদম মায়ের মতো। 1 মিনিটও চুপচাপ থাকে না, সারাদিন দৌড়াদৌড়ি করবে, কিন্তু সিঁড়ি দিয়ে উঠতে চাইবে না। সিঁড়ির সামনে গেলে ঠোঁট উল্টে বলবে, আমাকে কেউ কোলে নেয় না, আমাকে কেউ ভালোবাসে না, আমায় কেউ আদর করে না। তখনই তামজিদ মেয়ের এমন আবদার শুনে না হেসে আর পারে না। তারপর আদরের রাজকন্যাকে গল্প শোনাতে শোনাতে সিঁড়ি দিয়ে কোলে তুলে উপরে নিতে হয়। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন, রিনতাহা তামজিদ আর তারিনের মেয়ে। পুরো নাম রিনতাহা রুহি। তামজিদ রিনতাহা বলে ডাকলেও তারিন সবসময় রুহি মনি বলেই ডাকে। তামজিদ আর রিনতাহা এসে বসলো দর্শক সারিতে। তারিনের আজ MBBS পরীক্ষার চূড়ান্ত রেজাল্ট বের হওয়ার দিন, সেজন্যই আজ কলেজে বিশাল আয়োজন করা হয়েছে। তামজিদ রিনতাহা তারিনকে সাপোর্ট দেওয়ার জন্যই এসেছে। তারিন ভিতরে আছে। তামজিদ রিনতাহার সাথে গল্প করতে করতে ডুব দিল অতীতের ঘটনায়। আমরা মা অথবা বাচ্চা দুজনের একজনকে বাঁচাতে পারবো। তোমার হাতে খুব বেশি সময় নেই, যা সিদ্ধান্ত নেওয়া তাড়াতাড়ি নাও প্লিজ। তামজিদ ডাক্তারদের কথা শুনে চোখ দুটো খোলা রাখতে পারল না, তবুও নিজেকে সামনে নিয়ে তড়িৎ গতিতে জবাব দিল, আমার তারিনকে চাই, প্লিজ আঙ্কেল, আমার তারিনকে আমার কাছে ফিরিয়ে দিন। আমি সারা জীবন নিঃসন্তান থাকবো, তবুও আমার তারিনকেই আমার চাই, বলে বাচ্চাদের মতো কাঁদতে লাগলো। ডাক্তার কিছু না বলে সোজা ভিতরে চলে যায়। তামজিদ কাঁদছে, চিৎকার করে কাঁদছে। রাফি, রামিম, রাহিম সবাই ওকে সান্ত্বনা দিতে গিয়ে নিজেরাই কেঁদে ফেলছে বারবার। তানহা নিজের মেয়েকে বুকে জড়িয়ে ধরে কাঁদছে। বারবার চোখে ভাসছে তারিনের মেয়েকে নিয়ে হাজারো স্বপ্ন, শখ, আহ্লাদ। তারিনের মা জ্ঞান হারিয়েছে, তাই তাকে বেডে নিয়ে স্যালাইন দেওয়া হয়েছে। তামজিদ কাঁদতে কাঁদতে আমজাদ সাহেবকে আঁকড়ে ধরে বলে উঠল, বাবা, আমার বাচ্চা।
আমার বাবা হওয়ার স্বপ্ন এভাবে ভেঙে গেল কেন? তারিনকে আমি কী জবাব দিব? যে মেয়েটা এই 8 মাস কষ্ট করলো, নিজের স্বপ্ন বিসর্জন দিয়েলো, তাকে আমি কী জবাব দিব? যখন ওর জ্ঞান ফিরবে আমাকে প্রশ্ন করবে আমার বাচ্চা কোথায়, তখন আমি কী জবাব দিব? কি বলবো? আমাকে তারিন সবসময় বলতো, যদি কখনো এমন পরিস্থিতি আসে তখন যেন আমি বাচ্চাকে বেছে নিই। বাবা, আমি সারাটা জীবন নিঃসন্তান হয়ে বাঁচতে পারবো, কিন্তু তারিনকে ছাড়া আমি বাঁচতে পারবো না। আমি কি করব বাবা? আমজাদ সাহেব ছেলেকে সান্ত্বনা দিতে যেন বলে গেলেন। কিছু মুহূর্ত পর বাপ ছেলে কান্নাকাটি বলে হসপিটালের এক কোণে নামাজের বিছানায় বসে পড়ল। তামজিদ হাত তুলে আল্লাহর দরবারে প্রার্থনা করছে। যতক্ষণ ওটি রুমের লাইট না নিভল ততক্ষণে তামজিদ নামাজের বিছানা ছেড়ে উঠল না। প্রায় ঘণ্টাখানেক পর ওটি রুমের লাইট নিভতেই রাফি চিৎকার করে তামজিদের উদ্দেশ্যে বলল, তামজিদ তাড়াতাড়ি আয়। তামজিদ কোনো রকমে উঠে এসে দরজার সামনে দাঁড়ালো। বুকটা ধক ধক করছে, নিঃশ্বাস আটকে আসছে। ভিতর থেকে দরজা খোলার শব্দ পেয়ে তামজিদ বুকে হাত দিয়ে দাঁড়ালো। আর পারছে না, শরীরটা আর সায় দিচ্ছে না। না, দরজা খুলে নার্সকে একটা বাচ্চা কোলে তুলে বের হতে দেখে তামজিদ কয়েক পা পিছিয়ে গেল। বুকের ভিতরে থাকা হৃদযন্ত্রটা বেরিয়ে আসছে যেন। উপস্থিত সবাই অবাক পানে তাকিয়ে আছে। নার্স এগিয়ে এসে হাসি মুখে বাচ্চাটা তামজিদের দিকে এগিয়ে দিয়ে বলল, আপনার মেয়ে হয়েছে। সবার মুখে চিলতে হাসি ফুটল। তামজিদ হাসছে না, সে এখনও নির্ছব, শুধু অবাক পানে তাকিয়ে নার্সের দিকে আছে। বাচ্চাটাকে কোলে নেওয়ার জন্য হাত বাড়িয়েও থেমে গেল। হঠাৎ করে মস্তিষ্কে ডাক্তারের বলা কথাটা বেশি আসলো। ডাক্তার তো বলেছিল যে কোনো একজনকে বাঁচাতে যাবে। তামজিদ হাত সরিয়ে ফেলল। ভয়ার্ত স্বরে নার্সকে প্রশ্ন করল, আমার বউ, আগে বলুন আমার বউ কেমন আছে? ও ঠিক আছে? সুস্থ আছে? বলুন না। আপনারা তো বলেছিলেন যে কোনো একজনকে বাঁচানো যাবে। আমি তো আমার বউকে চেয়েছিলাম, তাহলে এই বাচ্চা? তামজিদের কথা শুনে নার্স অবাক পানে চেয়ে রইল। এমনও কোনো স্বামী হয় যার কাছে নিজের সন্তানের থেকেও স্ত্রীর জীবন সবচেয়ে বেশি দামি? মনে মনে ভাবল, কতখানি ভাগ্য নিয়ে জন্মালে একটা মেয়ে এমন স্বামী পায়। নার্সকে চুপ থাকতে দেখে তামজিদ এবার চিৎকার করে বলে উঠল, উত্তর দিচ্ছে না কেন? বলেন আমার তারিন কেমন আছে? সুস্থ আছে তো? নার্স তামজিদের দমক খেয়ে কিছুটা ঘাবড়ে গেল। কিছু বলার জন্য মুখ খুলল, তার আগে ইউসুফ সাহেব বলে উঠলেন, আমাদের বৌমা একদম সুস্থ আছে তামজিদ। তামজিদের কর্ণকহরে কথাটা বুঝাতে চকিতে তাকালো সেদিকে। ইউসুফ সাহেবের হাস্যোজ্জ্বল মুখ দেখে কিছু সময় থমকে তাকালো। ইউসুফ সাহেব কাছে এসে তামজিদকে জড়িয়ে ধরে বললেন, তোমার দোয়া আল্লাহ ফিরিয়ে দেননি, কবুল করেছেন। তোমার স্ত্রীর সন্তান দুজনেই সুস্থ আছে। সাধারণ 8 মাসে যেসব বাচ্চাদের জন্ম হয় তাদের জন্মের পর বিভিন্ন জটিল সমস্যা দেখা দেয়। তবে তোমার বাচ্চার বয়স 8 মাস 2 সপ্তাহ কেটেছে, তাই ভাগ্যগুণে তোমার বাচ্চা সুস্থ আছে বেশ, আলহামদুলিল্লাহ। তবে পড়ে যাওয়ার ফলে বেবির কিছুটা আঘাত লেগেছে, যার কারণে ওর কিছু প্রয়োজনীয় সাপোর্ট দরকার। তাই আমরা বেবিকে সপ্তাহখানেক নিউনেটাল ইন্টেনসিভ কেয়ার ইউনিটে রাখবো। আশা করি সপ্তাহখানেকের মধ্যেই দুজনেই সুস্থ হয়ে যাবে সম্পূর্ণ। তামজিদের বুকের উপর থাকা পাথরটা যেন এক নিমিষে সরে গেল। এবার যেন শান্তিতে নিঃশ্বাস ফেলল। উপস্থিত সবার মুখে খুশির ঝলক ফুটল। রাফি, রামিম, রাহিম তো কোলাকুলি শুরু করে দিয়েছে। রাফি এগিয়ে এসে তামজিদকে জড়িয়ে ধরে খুশিতে আত্মহারা হয়ে বলল, কনগ্রেচুলেশনস দোস্ত, বাবা হয়ে গেছিস শালা, এবার মিষ্টি খাওয়া তাড়াতাড়ি। রাহিম এসে তামজিদের কাঁধে হাত রেখে বলল, মিষ্টি পরে খাওয়ার শালা, আগে আমার বাগনিকে কোলে দে, দেখ কেমন করে কান্না করছে। তামজিদ খুশিতে যেন বাকরুদ্ধ হয়ে কিছু বলারই বাসা হারিয়ে ফেলল। এক নজরে কিছুক্ষণ তাকিয়ে থাকলো বাচ্চাটার দিকে। নার্সের দিকে 2 হাত বাড়িয়ে দিতে নার্স হেসে বাচ্চাটাকে তামজিদের কোলে তুলে দিল। বাচ্চাটাকে কোলে নিয়ে তামজিদ হু হু করে কান্না করে উঠল। বাচ্চাটার কপালে ঠোঁট শুয়ে আলতো করে বুকের সাথে লাগিয়ে বলে উঠল, মা, আমার মা। তুই নিজেও জানিস না, তুই আমাকে এই পৃথিবী ভর্তি খুশি এনে দিয়েছিস। বাবা, বাবা, ও বাবা, কাঁদছো কেন তুমি? কষ্ট হচ্ছে বাবা? মাম্মাকে ডাকবো? হঠাৎ করে কথাগুলো কানে যেতে তামজিদ হুঁশে ফিরে আসলো। খেয়াল করলো তামজিদের চোখ দুটো ভেজা। অতীত মনে করতে গিয়ে আরও একবার চোখে জল এসে পড়েছে। কি খুশির দিন ছিল সেদিনটা। যতবার মনে করে ততবারই নিজের ইমোশনকে ধরে রাখতে পারে না। সেদিনের পর তারিণী সুস্থ হতে প্রায় মাসখানেকের মতো লেগেছে। তারপরে এই যে হেসে খেলে কেটে গেল 5 বছর। সময় কত দ্রুত চলে যায়, স্রোতের ন্যায় চলে যায়, চাইলেও ধরে রাখা যায় না। রিন্তাহা যখন 3 মাস তখন থেকে তারিন পুনরায় পড়া শুরু করে। অনেক কাঠখড় পড়িয়ে মেডিকেল কলেজে ভর্তি হয়। সন্তান, সংসার, পড়ালেখা সব একসাথে সামনে নেওয়া এত সহজ না, খুবই কঠিন। কত রাত মেয়েটা জেগে কাটিয়েছে। সারাদিনের দখল শেষ করে রাতে মেয়েকে নিয়ে জেগে কাটিয়েছে, সকালে আবার কলেজে ছুটেছে।
সবে তামজিদ নিজের চোখে দেখেছে। আজ মেয়েটার খুশির দিন, স্বপ্ন পূরণের দিন। ভেবে তামজিদের পুরো পৃথিবী ভর্তি আনন্দে আত্মহারা হয়ে যেতে মন চাচ্ছে। হঠাৎ করে কাঁধে কারো স্পর্শ পেতে তামজিদ হকচকিয়ে তাকায়। পাশ ফিরে তারিনকে দেখে হেসে ফেলল। তারিন একটু চিন্তিত হয়ে প্রশ্ন করল, কোনো সমস্যা মাস্টার মশাই? চোখে জল কেন? তামজিদ কিছু বলার আগে রিন্তাহা বলে উঠল, বাবার কষ্ট হচ্ছে মাম্মা, দেখো না এই যে কাঁদছে বাবা। বলে ঠোঁট উল্টে কেঁদে ফেলল। তামজিদ সাথে সাথে মেয়েকে কোলে তুলে নিয়ে শান্ত করতে ব্যস্ত হয়ে পড়ে। কপালে চুমু খেয়ে মাথায় হাত বুলাতে বুলাতে বলল, আমার কিচ্ছু হয়নি মাম্মা, চোখে একটু ময়লা পড়েছিল তাই পানি পড়ছিল, তুমি কেঁদো না মা। কত কি শুনিয়ে রিন্তাহাকে শান্ত করল। তারিন এতক্ষণ ওদের দিকে দীপ্ত দৃষ্টিতে তাকিয়েছিল। মেয়েটা একদম তামজিদের মতো হয়েছে। বাবাকে সে আকাশ সমান ভালোবাসে, বাবাকে ছাড়া কিচ্ছু বোঝে না। তারিনকে ছেড়ে এক রাত অনায়াসে কাটিয়ে দিতে পারলেও বাপকে ছাড়া পারবে না। কতদিন তামজিদ রিন্তাহাকে কোলে নিয়ে কলেজ করেছে হিসেব নেই। তারিন এবার তামজিদের পাশে বসতে বসতে বলল, হ্যাঁ বুঝি তো, এখন মাম্মাকেও না বাবাকেই সব ভালোবাসা দেওয়া হচ্ছে। যাও তোমাদের সাথে আমার আড়ি। এই বলে মুখ ফুলিয়ে বসে থাকলো। তা দেখে রিন্তাহা মুখে হাত দিয়ে হাসতে লাগলো। তামজিদকে বলল, দেখেছো বাবা, মাম্মা কেমন ছোট বেবিদের মতো রাগ করছে। বলে আবার হেসে উঠল। তামজিদ হেসে রিন্তাহা কিছু ইশারা করলো। এই ইশারার সাথে রিন্তাহা পূর্ব পরিচিত, তাই সে বুঝলো তামজিদ কি বুঝিয়েছে। রিন্তাহা তারিনের থুতনিতে হাত রেখে বলল, তোমাকে আমরা অনেক ভালোবাসি মাম্মা। বলে তামজিদ আর রিন্তাহা দুজনেই তারিনের দৌগালে একসাথে চুমু খেলো। তারিনও এই ব্যাপারটার সাথে পূর্ব পরিচিত, তাই নিজেকে সামলাতে পারল না, হেসেই ফেলল। রিন্তাহাকে কোলে তুলে নিল। তামজিদ এক হাতে দুজনকে বুকের সাথে মিশিয়ে নিল। অনুষ্ঠান শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। তারিন ভয়ে বারবার শিউরে উঠছে। তামজিদ আর রিন্তাহা তারিনে দুহাত শক্ত করে ধরে আছে। তামজিদ তারিনের ভয়ার্ত চেহারা পানে তাকিয়ে বলল, তোমার এত স্ট্রাগল বিফলে যাবে না, তুমি টেনশন করো না, আল্লাহ ভরসা। রিন্তাহাও আমাকে সাপোর্ট করছে। প্রতিটা মেয়ের এর থেকে বেশি আর কি লাগে। একে একে সব উত্তীর্ণ ছাত্রছাত্রীদের নাম বলছে, সবাই স্টেজে গিয়ে সার্টিফিকেট নিচ্ছে, নিজেদের স্ট্রাগলের কথা বলছে। একে একে যখন এক নাম্বার হওয়া ছাত্রীর নাম বলল, তখন তারিন কেঁপে উঠল। নিজের নাম শুনে খুশিতে তামজিদকে জড়িয়ে ধরে কান্না করে উঠল। রিন্তাহাও বুঝেছে ওর মাম্মা পরীক্ষায় পাশ করেছে, তাই খুশিতে সবার সাথে তাল মিলিয়ে হাততালি দিতে লাগলো। তামজিদের চোখের কোণেও পানি। স্টেজে তারিনকে ডাকতে তামজিদ তারিনের কপালে চুমু খেয়ে বলল, যাও নিজের ভিতরে জমানো কথাগুলো বলে আসো, আজ তোমার দিন, স্বপ্ন পূরণের দিন। তারিন রিন্তাহার কপালে চুমু খেয়ে স্টেজে উঠল। সার্টিফিকেট মেডেল দেওয়া শেষ হতেই সঞ্চালনায় থাকা ব্যক্তিটা এসে তারিনের হাতে স্পিকার দিয়ে কিছু বলার জন্য অনুরোধ করল। তারিনের হাত কাঁপছে, তবু কোনো রকমে শক্ত করে নিজের হাতের মুঠো স্পিকার নিয়ে বলা শুরু করলো, এই যে আজ আমি এখানে দাঁড়িয়ে। তার পিছনের গল্পটা মোটেও সহজ ছিল না। কত শত বাধার সাথে লড়াই করেছি তা শুধু আমি জানি, আর আমার মাস্টার মশাই জানেন। হ্যাঁ, আজ আমি যতটুকু, তার সম্পূর্ণ ক্রেডিট আমার স্বামীর। আমার মাস্টার মশাইয়ের জন্যই আজ আমি এত দূর। তবে আরও রয়েছে আমার তানহা আপু, আমার শ্বশুর মশাই, আমার ভাইয়েরা। কিন্তু তবুও সম্পূর্ণ ক্রেডিট আমি এই মানুষটাকেই দিব, যে আমার জন্য নিজের মায়ের সাথে লড়েছেন, নিজের পরিবারের বিরুদ্ধে গিয়েছেন, নিজের সারা জীবনের সম্বলটুকু আমার পিছনে ঢেলেছেন শুধুমাত্র আমার স্বপ্নের জন্য। জানেন, আমার স্বপ্ন পূরণের জন্য নিজের বাবা হওয়ার স্বপ্নটাকে অবধি পূরণ করতে চাইনি। যেদিন শুনেছিল আমি মা হব, সেদিন সে কি রাগ, কত কষ্টে মানিয়েছিলাম। তারপর মা হলাম, নতুন এক লড়াই শুরু হলো। সংসার, বাচ্চা, পড়ালেখা যাতা করে পিষে কবে আমি নামক মেয়েটা শেষ হয়ে যেতাম। এই মানুষটা যদি না থাকতো, আমার কষ্টে এই মানুষটা কত রাত কেটেছে হিসেব নেই। 3 মাসের একটা বাচ্চাকে নিয়ে পড়াশোনা শুরু করা কি সহজ বিষয় ছিল? সহজ হয়েছে শুধুমাত্র এই মানুষটার জন্য। মাস্টার মশাই, বলেছিলাম না আপনার সামনে একদিন ডাক্তার হয়ে দাঁড়াবো? আমি আমার কথা রেখেছি। আমি পেরেছি আপনার আমার দুজনের স্বপ্ন পূরণ করতে। আমি পেরেছি বলে কেঁদে দিল। তামজিদের চোখেও পানি। এখানেই তো একটা পুরুষের সার্থকতা। তারা স্পিকারটা রেখে নেমে আসলো স্টেজ থেকে। তারা স্টেজ থেকে নামতে দেখলো তানহা, মাইশাদ, আমজাদ সাহেব, তারিনের বাবা মাও, তামজিদের বন্ধুরা সবাই দাঁড়িয়ে আছে। তারিন দৌড়ে সেদিকে যেয়ে তানহাকে জড়িয়ে ধরল। তামজিদ রিন্তাহাকে কোলে নিয়ে আসলো সেদিকে। একে একে উপস্থিত সবাই তারিনকে কনগ্রেস করলো। সবার আজ খুশির দিন। এরই মধ্যে জুই তারিনকে জড়িয়ে ধরে বলল, আজকে আমাদের বোন সবাইকে ট্রিট দিবে, কি রাজি তো? তারিনও হেসে রাজি হয়ে গেল। কতগুলো বছর পর সবাই একসাথে হয়েছে। সবাই এক এক করে গিয়ে গাড়িতে উঠে বসলো। তারিন রিন্তাহাকে কোলে নিয়ে হাসছে। পাশে তামজিদ।
রিন্তাহাদের ক্যাম্পাসে একটা কাঠগোলাপের গাছ আছে, সেখানে অজোরে কাঠগোলাপ ফুটেছে। ক্যাম্পাসে এসে রিন্তাহা ফুলের দিকে ইশারা করে আবদার করলো, বাবা ফুল দাও, ফুল নিব। তামজিদ মেয়ের আবদার ফেলতে পারল না, নিজে গাছে সরে গিয়ে ফুল ছিঁড়ে আনলো। 2 থোকা ফুল এনে 1 থোকা রিন্তাহার হাতে দিয়ে চুমু খেয়ে বলল, আমার জীবন তো 2 ফুলের কাছে অসামান্য, কাঠগোলাপের সৌন্দর্য হার মানবে। তারপর হাঁটু গেড়ে বসলো মাঠের মাঝে, হাতে থাকা ফুলগুলো তারিণীর দিকে এগিয়ে দিয়ে বলল, আমার রানী, রিন্তাহার খেলার সাথেও আমার দ্বিতীয় সন্তান ডাউনলোড করার জন্য হলেও আমার নতুন করেই তোমাকে চাই। হবে কি আমার দ্বিতীয় সন্তানের জননী? তামজিদের বন্ধুরা সবাই এতক্ষণ দূর থেকে দাঁড়িয়ে দেখলো, এবার কাছে এসে একসাথে সবাই চিৎকার করে বলে উঠল, সে ইয়েস তারিন, সে ইয়েস। তারিন হেসে ফেলল। রিন্তাহা কি বুঝলো কে জানে, ওদের দেখা দেখেও নিজেও বলা শুরু করলো, মাম্মা সে ইয়েস, সে ইয়েস। তামজিদের হাত থেকে ফুলগুলো নিয়ে তারিন বলে উঠল, সরি মাস্টার মশাই, 10 বছর পর দেখা করবেন, আসছি, বলে হাঁটা শুরু করলো। তামজিদ চুপসানো মুখে মাথা চুলকাতে লাগলো। তা দেখে তামজিদের সব বন্ধুরা এগিয়ে আসলো। দুদিক থেকে সবাই মিলে তামজিদকে ঘিরে ফেললো। রাহিম ভাবুক স্বরে বলল, মামা তোর কি মনে হয় 10 বছর পরে তোর এই ভরা যৌবন ঠিকঠাক কাজ করবে? আমার তো মনে হয় সে আগের মতোই আবার যৌবনের জং পড়ে যাইব। বলে উদাও রহিম এক দৌড়ে সোজা গাড়িতে গিয়ে উঠে বসলো। বাকিরা সবাই হাসতে হাসতে এগিয়ে গেল। তারিন সামনে দাঁড়িয়ে হাসছে। তামজিদ গুমড়ো মুখ করে দাঁড়িয়ে থাকায় তারিন এগিয়ে এসে দাঁড়ালো। এবার রিন্তাহা আর তারিন দুজনেই তামজিদের দুগালে চুমু খেলো। একসাথে জড়িয়ে ধরলো তামজিদকে। এই সুন্দর দৃশ্যটা রাফিক ফোন ক্যামেরায় ক্যাপচার করতে মিস করলো না। রিন্তাহা কোল থেকে নেমে পড়ল, বাবা মায়ের মাঝে এসে দাঁড়ালো। বুকে হাত গুজে দাঁড়িয়ে ঠোঁট উল্টে বলল, আমাকে কেউ আদরই করে না। তামজিদের তারিন মেয়ের অভিনয় দেখে হেসে ফেলে। ওরা দুজনেই আবার হাঁটু ভেঙে বসে একসাথে রিন্তাহার গালে চুমু খেলো। রিন্তাহা ছোট ছোট 2 হাতে মা বাবাকে একসাথে জড়িয়ে ধরল। ব্যাস, সুখে থাকার জন্য আর কি চাই? জীবনের সুখ মরীচিকা, কখন আসবে যাবে ঠিক নেই, তাই সুখের সময়টাকে উপভোগ করা শ্রেয়। তো ভিউয়ার্স, গল্পটির নাম হচ্ছে আমার নিঠুর মনোহর। গল্পটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটি লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।